স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। লাস্ট ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কোথাও বুঝতে? নো স্যার। না স্যার। পার্টিসিপেন্ট এত কম কেন? স্যার শেষের দিকে রোজা তো রোজায় অনেক ধরছে। তা আপনারা তো শুনবেন, তো রোজা আপনাদের ধরবে না, যারা ক্লাস নিবে টিচারদের ধরবে। কথা কে বেশি বলবে? হুম স্যার, যিনি ক্লাস নিবেন তার বেশি কষ্ট না যিনি শুনবেন তার বেশি কষ্ট? যিনি ক্লাস নেবেন। তাহলে টিচারের বেশি কষ্ট হবে তার রোজা ধরার কথা, কারণ আপনাদের ধরতেছে কেন? ক্লাসে তো 100-এর উপর স্টুডেন্ট থাকার কথা, রাইট? জি স্যার। ক্লাসে কতজন? সব মিলে 17-18 জন। তো আমরা কি ক্লাস শুরু করে দিব না ওয়েট করতে হবে? স্যার, আমরা কি ক্লাস শুরু করে দিব? একটু ওয়েট করলে ভালো হয়। ভালো হয়, ওকে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? Yes, sir. দেখা যাচ্ছে। কি দেখা জি যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। Sir, most important definition, section 2. যে পরীক্ষায় সেম প্রবলেম হবে, আপনাকে কোশ্চেন করবে একটা, আপনি আনসার দিবেন আরেকটা। আমি কোশ্চেন করলাম যে স্ক্রিনে কি দেখা যাচ্ছে, আপনারা বলছেন যে জি স্যার দেখা যাচ্ছে। তাহলে সঠিক আনসার হলো স্যার? No, sir. ওকে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যাট আইনের যে ডেফিনিশন গুলো আছে সেই ডেফিনিশন গুলো ভালো করে বুঝবো। এই ডেফিনিশন ঠিক মতো না বুঝলে পরবর্তীতে ভ্যাটের যে বিভিন্ন সেকশন গুলো আছে বা রুলস গুলো আছে সেগুলোতে বুঝতে সমস্যা হবে। তো আপনাদের ম্যানুয়ালটা যদি খেয়াল করে, সবার কাছে নিশ্চয়ই ম্যানুয়াল আছে, রাইট? আছে না? সামনে জি কারো স্যার ম্যানুয়াল আছে। আছে? ওকে, ম্যানুয়াল খুলেন। জি ম্যানুয়াল স্যার। খুলে দেখেন তো ডেফিনিশন যেখান থেকে শুরু, প্রথম ডেফিনিশনটা কি আছে? ম্যানুয়ালে প্রথম ডেফিনিশনটা কি আছে দেখেন তো, একদম ফার্স্ট ডেফিনিশন। আমি কথা বলবো। হ্যাঁ, হ্যালো, একদম শুরুর দিকে যে ডেফিনিশনটা আছে সেটা কি ডেফিনিশন আছে বলেন বই দেখে। স্যার ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক অ্যাক্টিভিটি, ওকে। এটা পাশে কি কোনো রেফারেন্স আছে সেকশন বা এরকম? সেকশন 2 ব্র্যাকেটে 101 বা এরকম কোনো নাম্বার আছে? ইকোনমিক অ্যাক্টিভিটির পাশে কোনো সংখ্যা লেখা আছে, নাম্বার? নো স্যার। ওকে। সকল আইনে, যে কোনো আইন বাংলাদেশে আছে সকল আইনে দেখবেন যে সেকশন 2 তে হচ্ছে ডেফিনিশন গুলো থাকে। সকল আইনে, যে কোনো আইনে কি হবে, ডেফিনিশন কোথায় থাকবে? সেকশন 2 তে থাকবে। এখন দেখেন এই সেকশন 2 এর এই প্রথম 2 হচ্ছে সেকশন 2, আর এটা হচ্ছে সাবসেকশন 24, মানে সেকশন 2 এর 24 নাম্বার। ওকে, তাহলে সেকশন 2 এর তাহলে শুরু তো হওয়ার কথা সেকশন 2 এর 01 দিয়ে, তারপর সেকশন 2 এর 02, মানে 201 202 এভাবে শুরু হওয়ার কথা, তাই না স্যার? আমার এখানে দেখেন আছে কি সিরিয়ালটা 24, তারপর 94, 60, কোন সিরিয়াল ঠিক আছে স্যার? না স্যার। নাই। কিন্তু আপনাদের ম্যানুয়ালে বা ট্যাক্স ভ্যাটের যে আইন, সে আইনে ওগুলা সিরিয়াল নাম্বার দিয়ে আছে 21 22 23 24 এইভাবে 299 পর্যন্ত 100 পর্যন্ত এইভাবে আছে, সিরিয়ালি গেছে। কিন্তু আমাদের এখানে কি আছে তাহলে? স্যারের স্লাইডে কি আছে তাহলে? 1 থেকে শুরু করে কি সিরিয়ালি আছে না র্যান্ডমলি আছে, উল্টাপাল্টা? স্যার র্যান্ডমলি আছে। র্যান্ডমলি আছে।
তো স্যার তাহলে ওই সিরিয়াল ওইটা মেনটেন করলো না কেন? ওইটা করলে তো বেটার ছিল, তাই না? সহজে খুঁজে পাইতেন। জি স্যার। আইনগুলোতে বা আপনাদের ম্যানুয়ালিতে যেগুলা ডেফিনিশন গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যালি। কি অ্যালফাবেটিক্যালি? আমরা যেরকম ডিকশনারিতে কোনো শব্দ খুঁজে পাই কিভাবে, অ্যালফাবেটিক্যালি সিরিয়াল খুঁজে পাই, রাইট? আর ভ্যাটাইনটা ছিল বাংলায়, ভ্যাটাইনটা ছিল কিসে? বাংলায়। তো সেক্ষেত্রে স্বরেও দিয়ে যেটা শুরু সেটা সবার আগে, এই জন্য অর্থনৈতিক অ্যাক্টিভিটিটা শুরুর দিকে পেয়েছেন, রাইট? ইকোনমিক অ্যাক্টিভিটি। তো আমি যেটা করেছি আপনাদের জন্য, আইনে আছে হচ্ছে অ্যালফাবেটিক্যালি, শাব্দিক ভাবে সিরিয়ালি অ্যালফাবেট হিসেবে যেটা আগে সেটা আগে। কিন্তু আমি আপনাদেরকে যেটা করেছি সেটা হচ্ছে বাস্তবে ভ্যাট আইনটা বোঝার জন্য ট্রানজেকশন গুলো একটার পর একটা যেভাবে সিরিয়ালি আসে, যেভাবে সিরিয়ালি আসলে আপনার বুঝতে সুবিধা হবে, সেই বাস্তবতার ভিত্তিতে আপনাদেরকে আমি এটা কি করছি, সিকোয়েন্সটা করেছি। এটা অ্যালফাবেটিক্যাল সিরিয়ালটা রাখি নাই। তাহলে এটা রাখছি কিসের জন্য? এটা হচ্ছে যেইভাবে ট্রানজেকশন ঘটে এবং একটার পর পরেরটার পরের, তাহলে ক্লাস 1 এর পর ক্লাস 2, ক্লাস 2 এর পর ক্লাস 3, এভাবে পড়াশোনাটা আমরা আগে নিছি। এই জায়গাও ঠিক ওইটাই করেছি, অ্যালফাবেটিক্যালি না করে সিকোয়েন্সটা ওইভাবে মেনটেন করেছি। দেখেন প্রথম যে ডেফিনিশনটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স মানে হচ্ছে কর, রাইট? ভ্যাট আইনে ট্যাক্স বলতে তিনটা জিনিসকে বোঝায়। কয়টা জিনিসকে বোঝায়? স্যার। তিনটা জিনিস। কি কি? ভ্যাট, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি। ভ্যাট, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এই তিনটা জিনিসকে কি বলে? ভ্যাট আইনে কর বলে, ট্যাক্স বলে। ক্লিয়ার? তাহলে এই ভ্যাট আইনে অন্য আর কিছু আছে যেটা ভ্যাট আইনের মধ্যে আছে যেটা ট্যাক্সের ডেফিনিশনে নাই? কেউ কি বলতে পারবেন? গত ক্লাসে আলোচনা করছিলাম, সেখানে আমরা একটা জিনিস দেখছিলাম না, অ্যাডভান্স ট্যাক্স, আগাম কর, মনে আছে? জি স্যার। এই আগাম করটা ভ্যাট আইনের মধ্যে আছে, কিন্তু ট্যাক্সে ভ্যাট আইনের এই করের ডেফিনিশন ট্যাক্সের ডেফিনিশনে নাই। তাহলে এক্সামে যদি আসে নিচের কোনগুলা ভ্যাট অ্যাক্ট অনুযায়ী ট্যাক্সের ডেফিনিশনের মধ্যে ইনক্লুড হয় না, আসলো ভ্যাট, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এটি, এআইটি, বিভিন্ন, তাহলে কোনটা হবে আনসার? কোনটা সঠিক বলুন তো? কোনটা ভ্যাট আইন অনুযায়ী ট্যাক্স? অ্যাডভান্স ট্যাক্স। তাহলে অ্যাডভান্স ট্যাক্স যদি পরীক্ষা আসে নিচের কোনগুলো অ্যাডভান্স এই ট্যাক্সের অধীনে পড়বে, ইনক্লুড হবে, তাহলে সেখানে আমরা বলবো ভ্যাট, টার্নওভার ট্যাক্স আর সাপ্লিমেন্টারি ডিউটি। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার স্যার। ওকে, তাহলে এই তিনটা জিনিসকে বুঝবো এবং এই তিনটা জিনিস রিলেটেড যদি কোনো এরিয়ার থাকে, বকেয়া থাকে, কোনো ইন্টারেস্ট থাকে, কোনো পেনাল্টি থাকে। ক্লিয়ার? তাহলে মূল হচ্ছে তিনটা, ভ্যাট, টার্নওভার ট্যাক্স আর সাপ্লিমেন্টারি ডিউটি। তার সাথে এগুলো রিলেটেড যদি কোনো এরিয়ার থাকে, বকেয়া থাকে, সাথে যদি কোনো পেনাল্টি হয় বা কোনো ইন্টারেস্ট থাকে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, আমরা গত ক্লাসে বলেছিলাম যখনই সাপ্লাই হবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে হাত বদল হবে তখনই ভ্যাট অ্যাপ্লিকেবল হবে, রাইট? বলেছিলাম না স্যার? জি স্যার, বলেছিলেন স্যার। ওকে, তার মানে সাপ্লাই হইলে ভ্যাট হবে, সাপ্লাই না হওয়া পর্যন্ত কোনো ভ্যাট হবে না। ক্লিয়ার? জি স্যার। সেই জন্য সাপ্লাইয়ের ডেফিনিশনটা এখানে দেখেন দিয়েছি প্রথমেই। সাপ্লাই, সাপ্লাই বলতে কি বোঝায়? সাপ্লাই বলতে বোঝায় যে কোনো জিনিস সাপ্লাই। কোন কোন জিনিসগুলা? এই নিচের এই জিনিসগুলো সাপ্লাই বোঝায়। কি কি জিনিস? গুডসের সাপ্লাই, ইমুভেবল প্রপার্টির সাপ্লাই, সার্ভিসের সাপ্লাই, অথবা উপরে এই তিনটা যে কোনোটার কম্বিনেশনের সাপ্লাই। আমরা ডিটা একটু পরে আলাপ করি, আগে এবিসি বলি। এতে বলেছে সাপ্লাই বলতে কি বুঝাবে, বলছে যে গুড সাপ্লাই দিলে বা ইমুভেবল প্রপার্টি সাপ্লাই দিলে অথবা সার্ভিস সাপ্লাই দিলে সেগুলোকে সাপ্লাই হিসেবে কনসিডার করা হবে। ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে সাপ্লাইয়ের মধ্যে কোনগুলা পড়বে? এগুলা পড়বে। এর মধ্যে দেখেন আবার গুডস, ইমুভেবল প্রপার্টি এবং সার্ভিস তিনটা শব্দ আসছে। তাহলে এই তিনটা শব্দের মধ্যে গুডস বলতে কি বুঝাবে সেটা আমার জানা দরকার। এই যে দেখেন গুডস এর ডেফিনিশনটা 60 নাম্বার ছিল, সেটা আমরা এখানে নিয়ে আসছি সিরিয়ালে বোঝার জন্য। ইমুভেবল প্রপার্টি 101-এ, কিন্তু এখানে দেখেন গুডস, ইমুভেবল প্রপার্টি এবং সার্ভিস তিনটা শব্দ, তাহলে তিনটা শব্দের ডেফিনিশন জানা দরকার। সেই তিনটা ডেফিনিশন এক জায়গায় নিয়ে আসছি। সেটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে স্যার? ভালো হয়েছে স্যার। ভালো হয়েছে ভালো হয়েছে। নাইলে এটা হয়েছে কি একটা সিকোয়েন্সিয়ালি আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এটার পর এটা, এটার পর এটা, এই কাজটা করতে হবে, ফ্লোটা বুঝতে পারেন। কিন্তু যদি আমি এক থেকে সিরিয়ালি পড়া যেতাম তাহলে কোনটার সাথে কোনটা লিঙ্ক, কোনটার সাথে কোনটা রিলেশন, সেটা আপনি বুঝতে পারতেন না, রাইট?
জি স্যার ঠিক বলছেন স্যার। জি স্যার ওকে, তাহলে এখানে বলছি যে কর বলতে ট্যাক্স বলতে কি বোঝায়, দেন বলছে যে সাপ্লাই, তাহলে এই ট্যাক্সটা কিভাবে হবে, এই ট্যাক্সটা হবে সাপ্লাইয়ের উপর, কিসের উপর, সাপ্লাইয়ের উপর স্যার। সাপ্লাইয়ের উপর। দেন সাপ্লাই বলতে কি বোঝায়, সাপ্লাই বলতে গুডস বোঝায়, গুডসের সাপ্লাই, ইমোবল প্রপার্টি সাপ্লাই, সার্ভিসের সাপ্লাই, অথবা উপরের তিনটার যে কোনো দুইটার বা তিনটার সমন্বয়ে সাপ্লাই, রাইট। তাহলে এগুলো এককভাবে সাপ্লাই হইতে পারে আর কম্বাইনলিও সাপ্লাই হইতে পারে, ক্লিয়ার। তাহলে গুডস বলতে কি বোঝায়, দেখেন গুডস বলতে বলছে যে যেই কোনো, আমরা যারা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি না করেছি তাতে কোনো সমস্যা নাই, ট্যানজিবল শব্দের অর্থ কি, ট্যানজিবল এটা বাংলা কি, স্যার এমন কোন জিনিস যেটা ধরা যায় বা ছোঁয়া স্পর্শ যায়। করা যায়, রাইট, স্পর্শ টাচ করা করা যায়। যায়, রাইট। যেমন আমরা যদি বলি ফিক্সড অ্যাসেট, এটা কি টাচ করা যায় না যায় না, যায় স্যার। যায়, ওকে। তাহলে ফিক্সড অ্যাসেট হলে এগুলো টাচ করা যায়, তাই ট্যানজিবল, রাইট, এগুলো কি ট্যানজিবল। এখন যদি বলি যে, এখন যদি বলি যে হ্যাঁ ট্যানজিবল আবার মুভেবল, টাচ করা যায় এবং মুভ করা যায়, টাচ করা যায় এবং মুভ করা যায় স্যার। মুভ করা যায়। যেমন মনে করেন একটা বিল্ডিং টাচ করা যায় কিনা, যায় স্যার। ইয়েস স্যার জি স্যার করা যায় মুভ স্যার। করা, মুভ করা যায়, না স্যার। না নো স্যার। স্যার না মুভ স্যার। করা যায় না। একটা গাড়ি টাচ করা যায়, জি স্যার। জি স্যার। ইয়েস স্যার মুভ করা যায়। ইয়েস স্যার। জি স্যার। তাহলে একটা গাড়ি টাচ করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে, যে জিনিসটা টাচ করা যায় এবং মুভ করা যায় সেটাকে আমরা গুডস বলবো, সেটাকে আমরা কি বলবো, গুডস বলবো স্যার। গুডস। তাহলে ট্যানজিবল অ্যাসেট যেটা মুভ করা যায় সেটাকে আমরা বলবো গুডস, আর যেটা ট্যানজিবল অ্যাসেট মুভ করা যায় না সেটাকে বলবো ইমুভেবল প্রপার্টি। যেমন ল্যান্ড, বিল্ডিং, আপনার ফ্লাইওভার, ব্রিজ, পদ্মা ব্রিজ, এগুলো কি ইমুভেবল প্রপার্টি। গুডস তাহলে স্যার। যেসব এগুলো ইমুভেবল প্রপার্টি, এগুলো মুভ করা যায় না, করা যায়, ফ্লাইওভার মুভ করতে পারেন, পদ্মা ব্রিজ মুভ করতে পারেন, নো স্যার। ল্যান্ড মুভ করা যায়, নো স্যার। যায় না, বিল্ডিং মুভ করা যায় না। তাহলে যেই সব অ্যাসেট গুলা, যেসব প্রপার্টি গুলা ট্যানজিবল, টাচ করা যাচ্ছে কিন্তু মুভ করা যায় না, সেগুলোকে আমরা বলবো ইমুভেবল প্রপার্টি। তাহলে ইমুভেবল প্রপার্টি ডেফিনিশন মুখস্থ করা লাগবে না, এটা থেকে বোঝা যাবে স্যার, এটা থেকে বোঝা যাবে স্যার। ওকে। আর গুডস কোনগুলা, যেসব প্রপার্টি গুলা টাচ করা যাচ্ছে এবং মুভ করা যাচ্ছে সেগুলোকে আমরা কি বলবো, গুডস। গুডস। যেমন একটা ল্যাপটপ টাচ করা যায়, মুভ করা যায়, তাহলে ল্যাপটপ একটা কি গুডস, রাইট। গুডস স্যার। একটা বিল্ডিং টাচ করা যাচ্ছে কিন্তু মুভ করা যায় না, তাহলে সেটা কি, ইমুভেবল প্রপার্টি। তাহলে গুডস আর ইমুভেবল প্রপার্টির পার্থক্যটা বুঝতে পেরেছি, জি স্যার। ওকে। তাহলে ট্যানজিবল এবং মুভ করা যায় এমন কোন প্রপার্টিকে আমরা গুডস বলবো, আদার দেন, এক্সেপ্ট, ব্যতিক্রম হচ্ছে কি, ব্যতিক্রম হচ্ছে শেয়ার, শেয়ার, স্টক, সিকিউরিটি, মানি। সিকিউরিটি এবং মানি, টাকা। যেমন টাকা কি করা যায়, টাচ করা যায় কিনা টাকা, যায় স্যার। টাকাটা মুভ করা যায়, যায় স্যার। যায়, তাহলে টাকা কি হওয়ার কথা, গুডস হওয়ার কথা, রাইট। জি স্যার। কিন্তু ডেফিনিশনের মধ্যে বলছে যে টাকা, শেয়ার, সিকিউরিটি, স্টক এগুলা মুভ করা গেলেও, টাচ করা গেলেও এগুলোকে গুডস হিসেবে কনসিডার করা হবে না। যদি করা হইতো তাহলে এটার উপর ট্যাক্স হইতো। যেমন টাকা, আপনার কাছ থেকে আমি টাকা নিছি, টাকা ধার নেই, যেই নেই জমা দেই, তাহলে ওটার উপর ভ্যাট হইতো, রাইট। ওটাকে যদি গুডস হিসেবে কনসিডার করতো তাহলে এটা সাপ্লাই আসতো, তাহলে সাপ্লাইয়ের মধ্যে পড়লে তাহলে এটা উপর, টাকার উপর কি হইতো, ভ্যাট হইতো। তাহলে আপনি কাউকে টাকা ধার দিলেন, ব্যাংকে টাকা জমা দিলেন, টাকা জমা দিলে ওটার উপর ভ্যাট দেওয়া লাগতো, রাইট। জি স্যার। তাহলে আমরা কি শিখলাম, গুডস বলতে বুঝাবে সাপ্লাই, সাপ্লাই বলতে বুঝাবে গুডসের সাপ্লাই, মুভ, ইমুভেবল প্রপার্টি সাপ্লাই, সার্ভিসেস সাপ্লাই, অথবা এইগুলার সমন্বয়ে কোনো একটা সাপ্লাই, রাইট। দেন গুডস কাকে বলবো, যেই প্রপার্টিটা টাচ করা যায় এবং মুভ করা যায় সেটাকে আমরা গুডস বলবো, এক্সেপ্ট কোন চারটা, শেয়ার, স্টক, সিকিউরিটি আর মানি। ক্লিয়ার। পরীক্ষা আসলে পারা যাবে, জি স্যার ইনশাআল্লাহ। পরীক্ষায় দিবে যে এই সিকিউরিটি বা শেয়ার লিখলো যে শেয়ার, এটা কি, এটা কি গুডস, মূল প্রপার্টি, সার্ভিস, না উপরে সবগুলা, আনসার কি হবে, না কোনোটাই না, কোনটা, এগুলো কোনোটাই না, এগুলো কি কোনোটাই না স্যার। কোনোটাই না, রাইট। তারপর বললো যে মনে করেন একটা ল্যান্ড, এটা কি গুডস, ইমুভেবল প্রপার্টি, সার্ভিস, আনসার কি হবে, ইমুভেবল প্রপার্টি স্যার। ওকে। দেন বলছে যে
গুডস এবং ইমুভেবল প্রপার্টি বাদ দিয়ে এবং টাকা, গুডস ইমুভেবল প্রপার্টি এবং টাকা, গুডস ইমুভেবল প্রপার্টি এবং টাকা ছাড়া বাকি যা আছে সবগুলোকে কি বলে? সার্ভিস। সার্ভিস। তাহলে সার্ভিস কি জিনিস, গুডস কি জিনিস, ইমুভেবল প্রপার্টি কি জিনিস, বুঝতে পেরেছি স্যার? হ্যাঁ জি স্যার। এখন বুঝা বাকি আছে ডি নাম্বারটা, কোনটা? ডি নাম্বার স্যার। ডি নাম্বারটা, এটা হচ্ছে কম্বিনেশন। যেমন মনে করেন আমরা আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের অফিসটা আমরা ইন্টেরিয়র ডেকোরেশন করি, হয় না? জি স্যার। তখন ইন্টেরিয়র ডেকোরেশন করলে এইটা ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগে, রাইট? ইয়েস স্যার। বোর্ড লাগে, ম্যাটেরিয়ালস লাগে, তাই না? আর জি স্যার লাগে। যারা কাজটা করবে তারা যে কাজটা করে দিচ্ছে এটা সার্ভিস ফি দিতে হবে, রাইট? দুই রকম, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস কে দিতে হচ্ছে, আর একটা হচ্ছে তাদেরকে একটা তাদের পারিশ্রমিক দিতে হচ্ছে, রাইট? তাহলে তাদেরকে একটা কনসালটেন্সি ফি দিতে হচ্ছে, তারা যেটা মেক করে দিচ্ছে। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হলো কিছু ম্যাটেরিয়ালস লাগতেছে আর কিছু হচ্ছে কি সার্ভিস। তাদের সার্ভিস লাগতেছে। তাহলে তারা যে কাজটা করে দিচ্ছে, ডিজাইনটা করে দিচ্ছে, এই কাজটা করেছে, এটা হচ্ছে তাদের কাছ থেকে আমরা সার্ভিস নিচ্ছি, রাইট? আর তাদেরকে কাজটা দিয়েছি যে তুমি বাবা এটা করার জন্য যা যা কিনা দরকার টাকা নাও, কিনে তুমি আমাকে টোটাল দেবে। তাহলে সে আমাকে কি সাপ্লাই দিচ্ছে? সে কি শুধু সার্ভিস দিচ্ছে? নো, সে গুডস এন্ড সার্ভিস দুইটা সমন্বয় দিচ্ছে, রাইট? জি স্যার। যেমন যদি এমন হয় যে আপনি একটা মেশিনারি কিনেছেন, কি কিনেছেন? একটা ফ্যাক্টরির জন্য একটা মেশিন কিনেছেন। সেই মেশিনারিটা কেনার সময় যার থেকে কিনেছেন সাপ্লাইয়ের কাছ সাথে আপনার কন্ডিশন ছিল সেই মেশিনটা সাপ্লাই দিবে, আপনার ফ্যাক্টরিতে মেশিনটা ইনস্টল করে দিবে এবং এটাকে একটা টেস্ট ট্রায়াল করে আপনাকে দেখাই দিবে, রাইট? তাহলে সে কি দিল? সে মেশিন দিল, তেমনি গুডস দিল। সে এটা ইনস্টলেশন করলো মানে সার্ভিস দিল, সে এটা টেস্ট ট্রায়াল করে দিল তার মানে সার্ভিস দিল। তাহলে গুডস এন্ড সার্ভিসের সমন্বয় হলো। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। যেমন এমন যদি হয় কেউ আপনি কারো কাছ থেকে একটা ইমুভেবল প্রপার্টি নিয়েছেন, মানে একটা ফ্ল্যাট নিয়েছেন, একটা অফিস নিয়েছেন, অফিস ভাড়া নিয়েছেন, এবং সাথে আপনি তার কাছ থেকে এটা নিয়েছেন যে সারা বছর ধরে সে কি করবে, এটার ক্লিনিং এবং মেইনটেনেন্স বা সিকিউরিটি সার্ভিসটাও দিবে। তাহলে সে কি শুধু ইমুভেবল প্রপার্টি সার্ভিস দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে? নো, সেই ইমুভেবল প্রপার্টির সাথে সাথে কি দিচ্ছে? সার্ভিসও দিচ্ছে। অন্যান্য সার্ভিস গুলোও দিচ্ছে। তাহলে এটা সমন্বয় হচ্ছে, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, দেন এখন আসছে দেখেন ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা সিরিয়ালে কত নাম্বার? 6 নাম্বার। তো বলছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়, মানে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে বোঝায় যে একটা কোনো কিছু গুডস বা সার্ভিস বা ইমুভেবল প্রপার্টি আপনি সাপ্লাই যে দিবেন, এই সাপ্লাই দেওয়ার জন্য আপনি যদি কোনো রেগুলার কোনো প্রসেস বা অ্যাক্টিভিটি করে থাকেন তাহলে সেটাকে কি বলবে? ইকোনমিক অ্যাক্টিভিটি স্যার। ইকোনমিক অ্যাক্টিভিটি বলবে। তাহলে কিসের জন্য অ্যাক্টিভিটিটা করলে? গুডস এবং সার্ভিস বা ইমুভেবল প্রপার্টি সাপ্লাই দেওয়ার জন্য যদি আপনি কোনো ধরনের অ্যাক্টিভিটি করেন তাহলে সেটাকে কি বলবে? ইকোনমিক অ্যাক্টিভিটি বলবে। এটা নরমালি আমরা যা বুঝি সেটাই ইকোনমিক অ্যাক্টিভিটি। কিন্তু আপনাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে বি নাম্বারটা। কোনটা মনে রাখতে হবে? বি নাম্বারটা স্যার। বি নাম্বারটা, যে কোন কোন জিনিসগুলো পৃথিবীর একটা বিজনেস পরিচালনা করলে একটা সাপ্লাই দিলে যা যা কাজ হয় সবগুলোই নরমালি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তাহলে যেগুলো পড়বে না ওই কয়টা মনে রাখলে তো লাইফ সহজ, নাকি স্যার? জি স্যার। এই নিচের চারটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। কি কি? একটা হচ্ছে যে একজন এমপ্লয়ি তার এমপ্লয়ারকে, কোম্পানিকে, তার মালিককে যে সার্ভিস দিচ্ছে, এমপ্লয়ির সার্ভিসটা কি হিসেবে কনসিডার হবে না? ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে স্যার। ওকে। তারপর একজন ডিরেক্টর, কোম্পানির ডিরেক্টর কোম্পানিকে যে সার্ভিস দিচ্ছে সেটা কি হিসেবে কনসিডার হবে না? ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে স্যার। ইকোনমিক অ্যাক্টিভিটি। তো একটা কোম্পানিতে দুই ধরনের ডিরেক্টর থাকে। কয় ধরনের ডিরেক্টর থাকে? দুই ধরনের স্যার। দুই ধরনের। যেমন একটা কোম্পানি যতজন শেয়ার হোল্ডার থাকে সবাই মিলে কি কোম্পানিটা অপারেশন চালাতে পারে, নাকি স্পেসিফিক গ্রুপ অফ তাদের মধ্যে থেকে কয়েকজন সেই কোম্পানিটা ম্যানেজমেন্ট করার সুযোগ পায়? তাদের মধ্যে থেকে কয়েকজন স্যার সুযোগ পায় স্যার। তাহলে তাদেরকে আমরা কি বলি? বোর্ড অফ ডিরেক্টর। তাদেরকে আমরা কি বলি? বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর। তাদেরকে বোর্ড অফ ডিরেক্টরস বলি, ডিরেক্টর না, বোর্ড অফ ডিরেক্টরস বলি। তাহলে যারা বোর্ড অফ ডিরেক্টরস এ থাকবে 5 জন 7 জন 10 জন 15 জন, তারাই কোম্পানিটা অপারেশন চালাবে, রাইট? তো এরা কি করে? এরা কি আপনার আমার মতো রেগুলার অফিস করে, চাকরি করে? নো। এরা কি করে? প্রত্যেক মাসে 15 দিনে 20 দিনে 1 মাসে 2 মাসে 3 মাস পর পর এদের একটা মিটিং হয়। সেই মিটিং এ তারা বোর্ড মিটিং এ জয়েন করে,
এবং সেটা বোর্ড মিটিং থেকে তারা একটা কি পায়, একটা বোর্ড মিটিং ফি পায়, রাইট, রিমিউনারেশন পায়। এই যে তারা যে যারা এরকম মিটিং হয়, মিটিং এ জয়েন করে, মিটিং এর তারা অনারিয়াম পায়, সেইটার উপর ভ্যাট হচ্ছে। এই যে তারা যে সার্ভিসটা দিচ্ছে এটা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে। কিন্তু যেসব ডিরেক্টর, যেমন এক্সিকিউটিভ ডিরেক্টর, ফিনান্স ডিরেক্টর, যারা পেইড ডিরেক্টর, যারা আপনার মতো আপনার আমার মতো এমপ্লয়ির মতো বেতনভুক্ত, যাদেরকে মান্থলি ফিক্সড একটা বেতন দেওয়া হয়, তারা রেগুলার অফিস করে কাজ করে, রাইট, তাদের সার্ভিসটা, ওইসব ডিরেক্টরদের সার্ভিসটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। তাহলে কোন ধরনের ডিরেক্টরদের সার্ভিসটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে আর কোনটা পড়বে না, বুঝতে পেরেছি কি স্যার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। যারা এমপ্লয়ির মতো ডিরেক্টর হিসেবে পেইড থাকবে, রেগুলার সার্ভিস দিবে, বেতন নিবে, তারা তাদের কাজটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। তার মানে ওই তাদের বেতনের উপর ভ্যাট হবে না, এমপ্লয়ির বেতনের উপর ভ্যাট হবে না। কিন্তু যারা বোর্ড মিটিং এ জয়েন করছেন, বোর্ড মিটিং থেকে ফি পাচ্ছেন, তাদের যে বোর্ড মিটিং ফি বা বোর্ড মিটিং এ যেটা সময় দিচ্ছেন, সেই সার্ভিসটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, সেটার উপর ভ্যাট হবে। তাহলে বোর্ড মিটিং এ জয়েন করলে যে ফি পায় সেটার উপর কি হবে, সেটার উপরে স্যার ভ্যাট হবে 15%, VAT 15% ভ্যাট হবে। দিতে হবে, রাইট। এরপরে বলছে যে আপনি মনে করেন আপনি গান ছবি আঁকেন, হ্যাঁ, তাহলে আপনি এই গান গাওয়াটা, ছবি আঁকাটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে যে আপনি কোনো প্রোগ্রামে পারফর্ম করছেন, সেখান থেকে আপনি তার বিনিময়ে পেমেন্ট পাচ্ছেন, তাই এটা হলো কমার্শিয়াল বেসিস। এটা কি কমার্শিয়াল বেসিস স্যার। কমার্শিয়াল বেসিস। আরেকটা হলো আপনি গান করেন, বিভিন্ন প্রোগ্রামে গান করেন, ছবি আঁকেন, মানুষকে ছবি এঁকে গিফট করেন, কিন্তু আপনি কোনো পেমেন্ট নেন না, তাহলে সেটা কি কমার্শিয়াল বলা যাবে? না স্যার। মানে টাকার বিনিময়ে আপনি রিক্রিয়েশনাল কাজটা করেন, হবিটা করেন না, তাহলে কি হবে, এটা হলো নন কমার্শিয়াল। যেগুলো টাকার বিনিময় করছে না সেটা নন কমার্শিয়াল। আর নন কমার্শিয়াল এই যে গান করছেন, ছবি আঁকছেন, এগুলা কত শোনাচ্ছেন, এগুলা আপনার হচ্ছে কি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। যদি কমার্শিয়াল বেসিসে হয়, টাকার বিনিময় হয়, তাহলে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। এছাড়া হচ্ছে গভর্নমেন্ট যদি কমার্শিয়াল উদ্দেশ্য ছাড়া, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া কোনো ধরনের কাজ করে, কে করে? গভর্নমেন্ট যদি কোনো অ্যাক্টিভিটি করে, যেমন গভর্নমেন্ট কোনো একটা প্রজেক্ট করছে যেটার উদ্দেশ্য বাণিজ্যিক উদ্দেশ্য না, ব্যবসা করা না, এটা হচ্ছে দেশের জনগণকে সেবা দেওয়া, তাই না, তাহলে সেটার উপর সেটা কি হবে না, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। তাহলে কমার্শিয়াল বেসিসে না হইলে, তারপর ডিরেক্টর, এমপ্লয়ি, গেলে এই চারটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই চারটা জিনিস ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। এছাড়া বাকি সবগুলো কি হবে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। এখন পরীক্ষা আসতে পারে যে এরকম আপনি জীবনে একবার কিছু প্রোডাক্ট তৈরি করছিলেন এবং মেলায় একবার মেলা জয়েন করে সেই প্রোডাক্ট গুলো বিক্রি করছিলেন, এটা আর কখনো তৈরি করেন না, বিক্রিও করেন না, ওই ব্যবসা করেন নাই, তাহলে এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি কিনা? আপনি একবার করেন, 100 বার করেন, 1000 বার করেন, একই কথা, আপনি এটা বিক্রি করছেন, রাইট, দ্যাট মিন্স কি জি স্যার। এটা ইকোনমিক অ্যাক্টিভিটি। কথা কি বুঝতে পেরেছি? স্যার বুঝতে পেরেছি জি স্যার। স্যার সিএসআর অ্যাক্টিভিটি এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি হবে স্যার? সিএসআর বলতে কি বুঝেন? এই যে আপনার তো বুদ্ধি বাড়াইতে হবে। ক- সিএসআর কি ব্যবসা? কর্পোরেট কর্পোরেট Yes. সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা স্যার সেটা তো কি বুঝছি মানে স্যার, আপনি যে ইংলিশ বলছেন এটা তো আমিও বুঝি, আপনি বুঝেন। সিএসআর বলেন স্যার। আর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন, এটা কি ব্যবসা? এই সার্ভিসটা দিয়ে কি সে কোনো টাকা ইনকাম করতেছে? নো স্যার। এটা কি না স্যার, কমার্শিয়াল না নন কমার্শিয়াল? নন কমার্শিয়াল। নন কমার্শিয়াল স্যার। কথা বুঝছি না বুঝি নাই? জি স্যার, এখন বুঝেছি স্যার। ওকে, তাহলে সাপ্লাই অফ গুডস বলতে কি বোঝায়, সাপ্লাই অফ সার্ভিস বলতে কি বোঝায়? এটা হচ্ছে সাপ্লাই অফ গুডস বলতে আপনি যেই গুডসটা, ওই গুডসটা যদি ট্রান্সফার করেন, গুডস এর রাইট কারো কাছে, অথবা এটা বিক্রি করে এক্সচেঞ্জ করেন, হ্যাঁ, একটার বিনিময়ে আরেকটা নিয়েছে, মনে করেন আপনি দিয়েছেন ল্যাপটপ, তার বিনিময়ে আপনি প্রজেক্টর নিয়েছেন, তাহলে এটাও কি গুডস সাপ্লাই হয়েছে, রাইট। তাহলে কোনো গুডস যদি আপনি কি করেন, ভাড়া দেন, তারপর হচ্ছে কাউকে এটা ইউজ করার অথরিটি দেন, অথবা এটা ট্রান্সফার করেন, অথবা সেল করেন, এগুলাকে সবগুলাকে কি বুঝাবে? সাপ্লাই অফ গুডস বুঝাবে। কি বুঝাবে? সাপ্লাই অফ গুডস বুঝাবে। সার্ভিসের ক্ষেত্রে এরকম, যেমন আপনার মনে করেন সফটওয়্যার কোনো গুডস না, সফটওয়্যার হচ্ছে সার্ভিস, হ্যাঁ, কারণ এটা ধরা যায় না, রাইট, সফটওয়্যার থেকে টাচ করতে পারেন? নো স্যার। না স্যার। না স্যার। তাহলে সফটওয়্যার হচ্ছে সার্ভিস। তো সফটওয়্যার কি হয়? সফটওয়্যার কি আমাদেরকে হাতে ধরে নিয়ে এসে প্যাকেটে করে হ্যান্ড ওভার করে, নাকি
কোনো একটা লিঙ্ক দেয় অথবা পাসওয়ার্ড দিলে আমরা ওই লিঙ্কে ঢুকে অ্যাক্টিভেট করতে পারি, কোনটা? ওই লিঙ্ক দেয় স্যার ওটার মতো স্যার। তার মানে আমাকে এটা ইউজ করার জন্য পারমিশন দিয়েছে, রাইট? কি করে দিয়েছে? জি স্যার। এই তাহলে এটাকেও সাপ্লাই বলবে। এগুলো বুঝাইছে আর কি। আর রিনিউয়েবল প্রপার্টি তো বুঝেনি, ল্যান্ড বিল্ডিং, মনে করেন আপনি কারো কাছে একটা জমি ব্যবহার করার জন্য সুযোগ দিচ্ছেন, তাহলে এটাও রিনিউয়েবল প্রপার্টি সাপ্লাই হয়েছে। এটা বিক্রি করছেন, রিনিউয়েবল প্রপার্টি সাপ্লাই হয়েছে, রাইট? লাইসেন্স দিচ্ছেন 10 বছরের জন্য, 50 বছরের জন্য লিজ দিচ্ছেন জমি, এরকম। এখন বলছে যে টাইম অফ সাপ্লাই, এটা বুঝার দরকার আছে, এটা কখন সাপ্লাই হয়েছে বুঝাবে। বলছে যে ইন রিলেশন টু দ্য সাপ্লাই, এটা বুঝাবে টাইম অফ পজেশন। গুডসটা আপনি যখন এটার পজেশন মানে কি তার কোন একটা জিনিস আপনার পজেশনে, তার মানে আপনার দখলে থাকলো, তার মানে আপনার অধীনে থাকলো, আপনি এই গুডসটা আরেকজনের হাতে দিয়ে দিলেন, তাহলে এটা কার দখলে চলে গেল? আরেকজনের দখলে চলে গেল। আপনি চাবিটা দিয়ে দিলে তো আপনার ফ্ল্যাটের হ্যান্ডওভার হয়ে গেল নাকি স্যার? জি স্যার। তাহলে যদি কোনো পজেশন দখল যদি অন্য কারো কাছে আপনি ট্রান্সফার করেন, অথবা আপনি সার্ভিসের ক্ষেত্রে যদি আপনি কোনো রেন্ডার করেন, জেনারেট করেন, অথবা ট্রান্সফার করেন বা অ্যাসাইন করেন, অথবা তাকে রাইট দেন, এগুলো সবগুলোকে সাপ্লাই হিসেবে কনসিডার করা হবে। এগুলোতে সমস্যা না। সমস্যা মেজর যেটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো কনসিডারেশন। গত ক্লাসে আমরা বলেছিলাম, একটা এক্সাম্পল মনে আছে না, যে আমরা কোনো একটা গুডস 100 টাকা ভ্যালু এডিশন হচ্ছে 100 টাকা, তার সাথে 15% ভ্যাট যোগ করলাম, ভ্যাট সহ মূল্য কত হলো? 115 টাকা। তাহলে 100 টাকা একটা ফিগার, 15 টাকা একটা ফিগার, 115 টাকা একটা ফিগার, তিনটা ফিগার। এখানে কয়টা ফিগার? তিনটা স্যার। তিনটা ফিগার। তাহলে কোন ফিগারটাকে কি বলবে? 100 টাকাকে বলবে ভ্যালু অফ সাপ্লাই। 100 টাকা কি বলবে? ভ্যালু অফ সাপ্লাই। ভ্যালু অফ সাপ্লাই মিন্স সরবরাহ মূল্য। আর একটা জিনিস হচ্ছে সরবরাহ মূল্য মিন্স সকল প্রকার কর ব্যতীত মূল্য, সকল প্রকার করদারিত মূল্য। তাহলে ট্যাক্স ছাড়া মূল্য, ট্যাক্স উইদাউট ট্যাক্স প্রাইস। তাহলে তার সাথে ট্যাক্স ছাড়া 100 টাকার মধ্যে কোনো ভ্যাট নাই, তার সাথে 15 টাকা ভ্যাট যোগ করলাম, তাহলে 15 টাকা হচ্ছে ভ্যাট, আর 115 টাকা হচ্ছে ভ্যাট সহ মূল্য, রাইট? 115 টাকা কি ভ্যাট সহ মূল্য স্যার। ভ্যাট সহ মূল্যকে বলে কনসিডারেশন। কি বলে? কনসিডারেশন। ভ্যাট সহ মূল্যকে বলে কনসিডারেশন, ইংলিশে, বাংলায় বলে পণ, প মূর্ধন্য। কি বলে? পমূর্ধন্য পণ স্যার। পণ। ইংরেজিতে বলে কনসিডারেশন। পণ হচ্ছে সকল প্রকার কর সহ মূল্য। কি সহ মূল্য? কর সহ মূল্য স্যার। ট্যাক্স ইনক্লুডেড প্রাইস হচ্ছে কনসিডারেশন, আর ট্যাক্স ছাড়া প্রাইস হচ্ছে কি? ভ্যালু অফ সাপ্লাই। দুইটা পার্থক্য কি মনে থাকবে স্যার? জি স্যার। ওকে। ট্যাক্স ছাড়াটা কি বলছেন স্যার? ভ্যালু অফ সাপ্লাই বাংলায় বলে সরবরাহ মূল্য। এতবার বললাম তারপর জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেটা দেখেন ওই যে একটা হালকা আকাশি কালার করা আছে, এটা মনে রাখতে হবে। যেমন অনেক সময় হয় না যে আমরা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার সময় ডিসকাউন্ট দেই না স্যার? দেই কিনা? দেই স্যার। জি স্যার। এই মনে করেন আমরা কোনো একটা প্রোডাক্ট রেগুলার 1000 টাকায় বিক্রি করি। কত টাকায় বিক্রি করি? 1000 টাকায় স্যার। 1000 টাকা স্যার। 1000 টাকা হচ্ছে ভ্যালু অফ সাপ্লাই, 15% ভ্যাট যোগ করলাম 150 টাকা, আর তাহলে ভ্যাট সহ মূল্য কত হলো? 1150 টাকা, রাইট? 1000 এই 1150 টাকাকে জি, স্যার। আমরা বলবো কনসিডারেশন। 1150 টাকাকে কি বলবো? কনসিডারেশন। কনসিডারেশন স্যার। আর 1000 টাকাকে কি বলবো? ভ্যালু ভ্যালু অফ সাপ্লাই, সাপ্লাই স্যার। সাপ্লাইয়ের মূল্য, সরবরাহর মূল্য। এত কঠিন শব্দ এটা? ভ্যালু অফ সাপ্লাই, সাপ্লাই যেটা করলাম সেটার মূল্য। ওকে, এখন কথা হচ্ছে যদি আমি এখন ডিসকাউন্ট দেই, তাহলে 1000 টাকা বিক্রি করতে হবে, এখন 10% ডিসকাউন্ট দিলাম, তাহলে ভ্যাট কি হবে? কনসিডারেশন কি হবে, রাইট? এটার ক্ষেত্রে যেটা করতে হবে, যেই রেগুলার মূল্য সেটা থেকে আগে ডিসকাউন্টটা মাইনাস করবে। তাহলে 1000 টাকা থেকে 10% ডিসকাউন্ট করলে কত থাকবে স্যার? 900 টাকা স্যার। 900 টাকা। তাহলে 900 টাকার সাথে তারপর ভ্যাট যোগ করব, 900 টাকার উপর 15% ভ্যাট যোগ করব, ঠিক আছে? তাহলে 100 কত টাকা আসবে? 135 টাকা নাকি? জি স্যার। 35 টাকা স্যার। তাহলে 900 টাকা প্লাস 135 টাকা, তাহলে কত হলো? 35 টাকা স্যার। 1035 টাকা। তাহলে ডিসকাউন্ট যখন হবে, তখন ডিসকাউন্ট রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট মাইনাস করার পর যে মূল্য পাওয়া যাবে সেই মূল্যের উপর ভ্যাট ক্যালকুলেশন হবে। তাহলে কি ডিসকাউন্টের উপর কি ভ্যাট দিচ্ছি? নো স্যার। নো স্যার। তাহলে আমরা এখান থেকে শিখলাম
কনসিডারেশনের মধ্যে কনসিডারেশন যেটা যেমন 1035 টাকা, এটার মধ্যে কি ডিসকাউন্ট আছে? No, sir. নাই, কারণ ডিসকাউন্টটা বাদ দিয়েই তো আমরা 1035 টাকা আসছে, রাইট? 1000 থেকে জি 100 স্যার। টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে 900 টাকা তার সাথে ভ্যাট যোগ করছি, তাহলে এই 1035 টাকার মধ্যে কোনো ডিসকাউন্টের অ্যামাউন্ট আছে? 100 টাকা আছে এটা, নাই তো? না স্যার। না স্যার। তাহলে এখান থেকে যেটা শিখলাম, ডিসকাউন্টের উপর ভ্যাট হবে না। কি হবে না? ভ্যাট হবে না স্যার। ডিসকাউন্টের উপর ভ্যাট হবে না। ভ্যাট হবে না। ওকে, দেন ইম্পোর্ট বলতে কি বুঝো? ইম্পোর্ট তো আমরা সবাই বুঝি, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল এরিয়ার বাইরে থেকে যদি কোনো কিছু, বাংলাদেশের এরিয়ার বাইরে থেকে যদি কোনো কিছু বাংলাদেশে আমি নিয়ে আসি, তাহলে এটাকে বলবে ইম্পোর্ট। আর বাংলাদেশের এরিয়ার ভিতর থেকে যদি বাংলাদেশের এরিয়ার বাইরে আমি পাঠাই, তাহলে সেটাকে কি বলবো? এক্সপোর্ট। এক্সপোর্ট বলবো। তবে এক্সপোর্টের ক্ষেত্রে এটা হলো ডিরেক্ট এক্সপোর্ট, যেটা বাংলাদেশের বাইরে পাঠাইলাম। আবার আরেকটা আছে ডিমড এক্সপোর্ট আছে, যেটা ডিমড এক্সপোর্ট কোনটা? যিনি সরাসরি এক্সপোর্ট করছেন বাইরে, এক্সপোর্টার, ডিরেক্ট এক্সপোর্টার, তার কাছে যদি আপনি কোনো কিছু সাপ্লাই দেন যেটা সে কনজাম্পশন করে ফিনিশ গুড তৈরি করে এক্সপোর্ট করে, তাহলে আপনি যে ডিরেক্ট এক্সপোর্টার কাছে সাপ্লাই করলেন, তাহলে আপনার সাপ্লাইটাকে কি হিসেবে কনসিডার করা হবে? ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হচ্ছে। আপনার একটা কোম্পানি আছে, আপনি টি শার্ট তৈরি করেন, আপনি মনে করেন সিঙ্গাপুরে টি শার্ট এক্সপোর্ট করছেন, তাহলে আপনি হচ্ছেন ডিরেক্ট এক্সপোর্টার, আপনি এক্সপোর্ট করছেন সিঙ্গাপুরে, রাইট? এই টি শার্টটা তৈরি করার জন্য র মেটেরিয়ালস লাগে নাই স্যার? কাপড় লাগে নাই, ফেব্রিক্স লাগে নাই, সুতো লাগে নাই, জি স্যার। অ্যাক্সেসরিজ লাগে নাই, লাগছে না? জি স্যার। This, sir. এগুলো মনে করেন যে আপনার কোম্পানিতে আমি সাপ্লাই দিচ্ছি, আমি আপনাকে ফেব্রিক সাপ্লাই দিচ্ছি, অন্যান্য অ্যাক্সেসরিজ সাপ্লাই দিচ্ছি, আপনি সেটা ব্যবহার করে ফিনিশ গুড টি শার্ট তৈরি করে সিঙ্গাপুরে এক্সপোর্ট করছেন, তাহলে ফিনিশ গুডটা দেশের বাইরে চলে গেছে, এবং ফিনিশ গুড তৈরি করার জন্য যে র মেটেরিয়ালস গুলো যিনি সাপ্লাই দিচ্ছেন, যারা সাপ্লাই দিয়েছে তাদেরকে কি হিসেবে কনসিডার করা হবে? ডিমড এক্সপোর্টার হিসেবে কনসিডার করতে হবে। তাহলে আমি যে আপনার কাছে সাপ্লাই দিলাম, আমি হচ্ছে ডিমড এক্সপোর্টার, আপনি হচ্ছেন ডিরেক্ট এক্সপোর্টার, তাহলে দুজন ডিমড এবং ডিরেক্ট এক্সপোর্ট দুইটাকে এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে। দুইটাকে কি হিসেবে কনসিডার করা হবে? এক্সপোর্ট হিসেবে। এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে। তো ডিমড এক্সপোর্ট হওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। এক্সপোর্ট বলছে যে এটা এক্সপোর্ট যে আপনি করবেন, সেটা ফরেন এক্সচেঞ্জ কারেন্সিতে হইতে হবে। কিসে হইতে হবে? ফরেন ফরেন এক্সচেঞ্জ কারেন্সি। কারেন্সিতে। হ্যাঁ, ফরেন কারেন্সিতে হইতে হবে, লোকাল কারেন্সি। বিডিডিতে এক্সপোর্ট করলে হবে না, এটা মনে করেন ডলার করবেন, পাউন্ডে করবেন, অন্য কোনো কারেন্সিতে করবেন, বাংলাদেশি টাকায় এক্সপোর্ট করলে হবে না। ক্লিয়ার? এরপর হচ্ছে এটা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল স্যার। এরিয়ার বাইরে যাইতে হবে, অথবা যদি এটা না হয় তাহলে বাংলাদেশের ভিতরে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে করেন ইন্টারন্যাশনাল টেন্ডারে যদি আপনি সাপ্লাই দেন, সে আপনি পদ্মা ব্রিজ যখন হয়েছিল, এটা কি কোন লোকাল কন্ট্রাক্টর কাজ করছে? না স্যার। পদ্মা বানাইছে কারা? চায়নারা, রাইট? চায়না চায়নারা, কোম্পানি। চায়না কোম্পানি যখন এটা করছে, তো এটা করার জন্য সিমেন্ট লাগছে, রড লাগছে, বিভিন্ন ধরনের বালু লাগছে, বিভিন্ন ধরনের জিনিস লাগছে, লোকাল ম্যান পাওয়ার লাগছে। তাহলে এইগুলা কি তারা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে সিমেন্ট, রড? না স্যার, বাংলাদেশ থেকেই স্যার। বাংলাদেশ থেকে নিছে। তাহলে আপনি যখন তাকে সাপ্লাই দিলেন, এটা কি বাংলাদেশের বাইরে দিলেন না বাংলাদেশের ভিতরে দিলেন? বাংলাদেশের ভিতরেই স্যার। বাংলাদেশের ভিতরে। তাহলে নরমালি বাংলাদেশের ভিতরে সাপ্লাই দিলে সেটাকে কি এক্সপোর্ট হিসেবে কনসিডার করবে? না স্যার। করবে না। কিন্তু আপনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেইনস্টে দিচ্ছেন, কিসের এগেইনস্টে দিচ্ছেন? ইন্টারন্যাশনাল টেন্ডার। তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল টেন্ডারে যদি আপনি বাংলাদেশের ভিতরে কোনো সাপ্লাই দেন, সেটাকেও কি হিসেবে কনসিডার করা হবে? ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে। তবে সাপ্লাইটা টাকায় না হয়ে ডলারে হইতে হবে, বা অন্য কারেন্সিতে, মানে ফরেন কারেন্সিতে হইতে হবে। যেমন আপনি ওই ইন্টারন্যাশনাল টেন্ডারে চায়না কোম্পানিকে লোকালি সাপ্লাই দিলেন সিমেন্ট, আপনি টাকা বিডিডিতে টাকা ইনভয়েস না করে আপনি একটা সাপ্লাই দিলেন কিসে? ডলারে করলেন, অথবা পাউন্ডে করলেন, অথবা অন্য কোনো কারেন্সিতে করলেন, ঠিক আছে? অথবা লোকাল এলসির মাধ্যমে যদি আপনি কাউকে সাপ্লাই দেন, যিনি ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করে, তাকে যদি লোকাল এলসিতে সাপ্লাই দেন এবং সেটা ফরেন কারেন্সিতে এলসিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের সাপ্লাই গুলোকে কি হিসেবে কনসিডার করা হবে? ডিমড এক্সপোর্ট। ডিমড এক্সপোর্ট স্যার। ডিমড এক্সপোর্ট। এখন বলছে যে ম্যানুফ্যাকচারার মানে উৎপাদনকারী। ম্যানুফ্যাকচারার মানে কি? উৎপাদনকারী। হ্যাঁ, এখানে অনেক কিছু লিখছে, এত কিছু মনে রাখার দরকার নাই। আমি আপনাকে সিম্পল একটা কথা বলে দিই, তাহলে মনে থাকলে একটু বুঝলেই হবে। আমরা ম্যানুফ্যাকচারিং বলতে বুঝি যে কোনো একটা মেশিন থাকবে, মেশিনের মধ্যে র মেটেরিয়ালস দিবেন, ফিনিশ গুড বের হবে, ব্যাপারটা এরকম, রাইট স্যার? নাকি
জি স্যার। কিন্তু ভ্যাট আইনে ম্যানুফ্যাকচারিং বলতে এটা থেকে তো বুঝাবেই, ভ্যাট আইনে বলছে যে যদি এমন হয় যে আপনি যেই গুডসটা কিনেছেন সেই গুডসটার আকার, আকৃতি, প্রকৃতির গুণগত মানে যদি কোনো ধরনের পরিবর্তন করেন তাহলে এটা ম্যানুফ্যাকচারিং হবে। আর যদি কোনো ধরনের আকার, আকৃতি বা গুণগত মানের কোনো পরিবর্তন না করে বিক্রি করেন তাহলে সেটা হবে ট্রেডিং। কথা বুঝতে পারছি? তাহলে ট্রেডিং হচ্ছে ট্রেডিং করা, ব্যবসা করা, সেটা হচ্ছে যেমন ট্রেডার হিসেবে ভ্যাট কত এখন 7.5%, রাইট? তাহলে ট্রেডিং সাপ্লায়ার হিসেবে আপনাকে কনসিডার করা হবে কখন? যখন আপনি গুডসটা যেভাবে কিনছেন সেভাবে বিক্রি করছেন, এটা কোনো আকার, আকৃতি, প্রকৃতি। যেমন আপনি একটা ল্যাপটপ কিনছেন, আপনার কাজ হলো ল্যাপটপ কিনা বিক্রি করা, ল্যাপটপ ইম্পোর্ট করছেন করে ল্যাপটপ আবার বিক্রি করছেন, তাহলে এখানে কি আপনি কোনো ল্যাপটপ এর আকার, আকৃতি, গুণগত মান কোনো পরিবর্তন করছেন স্যার? না স্যার। না স্যার, তাহলে আপনি হচ্ছেন ট্রেডার। আপনি কি ট্রেডার। ট্রেডার? ট্রেডার স্যার। কিন্তু যদি এমন হয় যে আপনি যে জিনিসটা কিনেছেন সেই জিনিসটা কোন ধরনের আকার, আকৃতি, গুণগত মান পরিবর্তন করে তারপর আপনি বিক্রি করেছেন, তাহলে আপনি হচ্ছেন ম্যানুফ্যাকচারার। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সে আপনি মনে করেন, স্যার একটা কোশ্চেন স্যার আমার। জি বলেন। স্যার গাড়ির যে স্যার স্যার পার্টস গুলো আসে স্যার বাহির থেকে, এগুলো স্যার যে স্যার পরে স্যার লাগানো হয় স্যার, এটাকে তাহলে স্যার কোথায় যাবে? এখানে আপনি বুঝতে হবে গাড়ির যে পার্টসটা আছে, গাড়ির পার্টসটা তো আর আপনার আলাদা কোনো, প্রত্যেকটা গুডস এর একটা এইচএস কোড থাকে। কি থাকে? এইচএস কোড থাকে। আপনি যখন গাড়ির পার্টসটা আনছেন, এটা এনে কি করছেন? গাড়িতে ব্যবহার করতেছেন, সেটা কনজাম্পশন করতেছেন, রাইট? তাহলে আপনি এটা ওই স্পেয়ার পার্টস যে বিক্রি করছেন ওটা এইচএস কোড দিয়ে বিক্রি করছেন, রাইট? তাহলে এটা কি ম্যানুফ্যাকচারিং করছেন? পার্টসটা কি আপনি ছোট বড় করছেন, কোনো মোটা চিকন করছেন স্যার? না স্যার। তাহলে কি কোনো পরিবর্তন হয়েছে? এটার আকার, আকৃতি, চেহারা কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। না, না হইলে তো তাহলে কি আপনি এটা ট্রেডার, আপনি ট্রেডিং করছেন, কিনতেছেন, বিক্রি করতেছেন, ট্রেডিং বিজনেস, রাইট? ওকে স্যার। আর যদি এমন হয় যে আপনি গাড়ির আলাদা আলাদা পার্টস কিনে নিয়ে আসেন, আইনে এটা অ্যাসেম্বল করে আবার পূর্ণাঙ্গ একটা গাড়ি বানান, তাহলে আপনি কিনে আনছেন আলাদা আলাদা পার্টস, তাহলে এটার আকার, আকৃতি একরকম ছিল, এগুলো সবগুলো একসাথে অ্যাসেম্বল করে আপনি এখন একটা পূর্ণাঙ্গ গাড়ি বানাচ্ছেন, তাহলে কি ওইগুলা যেগুলো কিনছিলেন সেগুলো চেহারা কি আগের মতো আছে না? এগুলো চেহারা অন্যরকম হয়ে গেছে, এখন ভিন্ন একটা চেহারা দাঁড়াইছে না স্যার? ফিনিশ গুডটা কি একটা গাড়ি হয়ে গেছে, রাইট? তাহলে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। কথা কি বুঝতে পেরেছি? আপনি গাড়ি হিসেবে বিক্রি করছেন। জি স্যার। আপনি যদি মনে করেন যে চাকা কিনে আনছেন, চাকা বিক্রি করতেছেন, তাহলে আপনি ট্রেডার। যদি চাকা কিনলেন, ইঞ্জিন কিনলেন, ওই কি বলে আপনার গাড়ির গ্লাস কিনলেন, বডি কিনলেন, আইনা, এরপর এটাকে কম্বাইন করে একটা গাড়ি বানায় বিক্রি করতে, তাহলে বিক্রি করছেন কি? আপনি গাড়ি বিক্রি করছেন। আপনি আলাদা চাকা বিক্রি করেন না, আলাদা ইঞ্জিন বিক্রি করেন না, আপনি বিক্রি করছেন কি? গাড়ি। তাহলে কিনছেন ইঞ্জিন, কিনছেন চাকা, বিক্রি করছেন গাড়ি, তাহলে কি একই জিনিস হইল না ভিন্ন জিনিস হয়ে গেল? ভিন্ন জিনিস হয়ে গেল স্যার। তাহলে কি করছেন আপনি? ম্যানুফ্যাকচারিং করছেন। কি করছেন? ম্যানুফ্যাকচারিং স্যার। আসলে সে করছে অ্যাসেম্বল। আসলে কি করছে সে? অ্যাসেম্বল করছে, পার্টস গুলো আইনা জোড়া লাগাইছে, রাইট? অ্যাসেম্বল করলো, সেটা ম্যানুফ্যাকচারিং। কথা কি বুঝতে পেরেছি? মূল কথা হলো আপনি জি চিন্তা স্যার। করুন সিম্পলি, আমি যে জিনিসটা কিনেছি সেই জিনিসটা সেভাবে বিক্রি করছি নাকি, মনে করুন আপনি কিনলাম তিনটা আইটেম, তিনটা গুডস কিনলাম, তিনটা গুড একসাথে মিক্স করে একটা ফিনিশ গুড বিক্রি করলাম, তাহলে কি হলো? তাহলে আমি ওই তিনটা গুড যেভাবে আলাদা আলাদা কিনছি আলাদা আলাদা বিক্রি করতেছি নাকি এটা ভিন্ন রকমের বিক্রি করতেছি? ভিন্ন রকমের স্যার। তাহলে সেটা কি হবে? ম্যানুফ্যাকচারিং স্যার। ম্যানুফ্যাকচারিং। মনে করেন আপনি ছোলা কিনলেন, আপনি মুড়ি কিনলেন, কাঁচামরিচ কিনলেন, ছোলা বিক্রি করলেন, কাঁচামরিচ বিক্রি করলেন, তাহলে ট্রেডিং। কিন্তু ছোলা কিনলেন, মুড়ি কিনলেন আর কাঁচামরিচ কিনে আপনি এটারে ঝালমুড়ি বানায় বিক্রি করলেন, তাহলে ম্যানুফ্যাকচারিং। আর বুঝাইতে পারবো স্যার আর কোনোভাবে? স্যার বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। এখন আমরা মনে করেন যখন কোন একটা ফিনিশ গুড তৈরি করি সেটার জন্য বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের ইনপুট লাগে না? উপকরণ ব্যবহার করে তো এটা করি নাকি? জি স্যার। জি স্যার। সে আপনি একটা কেক বানাবেন, কেক বানাইতে কি উপকরণ লাগে? ময়দা লাগবে, চিনি লাগবে, তেল লাগবে, মাখন ডিম। লাগবে, ফ্লেভার লাগবে, রাইট? ইস্ট লাগবে, ডিম।
ডিম লাগবে স্যার। ডিম লাগবে, লবণ লাগবে, চিনি লাগবে, এগুলো হচ্ছে আপনার এটা একটা কেক বানানোর জন্য ইনপুট, রাইট স্যার? নাকি কোনো জি দ্বিমত স্যার। আছে? না স্যার। তারপর কেক বানানোর পরে কেকের এটা কি বলবো, প্যাকেজিং করার জন্য একটা প্যাকেট লাগবে, কিন্তু সেটা হচ্ছে কেকটা যখন আমি বিক্রি করছি, আমি তো খালি কেক বিক্রি করছি, এটা তো বক্স সহ বিক্রি করছি, রাইট? প্যাকেটে বিক্রি করছি, তাহলে টোটাল ফিনিশ গুডটা, তাহলে এখানে প্যাকিং ম্যাটেরিয়ালসটাও আমার একটা ইনপুট, রাইট? জি স্যার। রাইট স্যার। এগুলো আমরা বুঝি, যে কোনো ফিনিশ গুড তৈরি করতে যে সরাসরি যেসব জিনিসগুলো ব্যবহার হয় সেগুলোকে আমরা ইনপুট বলি নরমালি, এতে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু ভ্যাট আইনে বলছে যত যাই কিছু তুমি ব্যবহার করো না কেন, সবগুলোকে আমরা কি হিসেবে কনসিডার করব না? ভ্যাট আইনে ইনপুট সকল হিসেবে। সকল ইনপুটকে ইনপুট হিসেবে কনসিডার করবে না, কিছু কিছু জিনিসকে তারা উপকরণের আওতায় নিবে না, সেগুলো একটা লিস্ট দিয়েছে, এই যে আমি একটু লাল কালার আছে, এগুলো হচ্ছে লিস্ট। কি কি জিনিস তারা অ্যালাউ করবে না? লেবার, আপনার শ্রমিকের বেতন, বেতন, ল্যান্ড, স্ট্রাকচার, অফিস ইকুইপমেন্ট, কনস্ট্রাকশন, রিপেয়ার, মেইনটেনেন্স, বিল্ডিং, তারপর হচ্ছে আপনার এই যে ফার্নিচার, সাপ্লাই, স্টেশনারি, তার মানে আপনার ফিক্সড অ্যাসেট হোক বা যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এগুলোকে কি হিসেবে কনসিডার করবে না? ইনপুট হিসেবে কনসিডার করবে না। করবে না। এখন মনে করেন আমি যে কেকটা বানাইছিলাম, এই কেকটা বানাইতে একজন লোক লাগে নাই, যে কেকটা তৈরি করছে, ম্যানপাওয়ার লাগে নাই স্যার? লাগছে কিনা? কেক বানাইতে মানুষ লাগে না অটোমেটিক হয়ে যায়? মানুষ তো লাগেই। মানুষ তো লাগে, এটা বলতে এত কষ্ট কেন? এই মানুষ যে লাগে, মানুষ কি ফ্রি কাজ করে, তার বেতন লাগবে না? তাহলে এই তার বেতনটাও তো আমার উপকরণ হিসেবে, শ্রমিকের মজুরিটাও তো আমার এই কেক তৈরির পিছনে লাগছে। তারা বলছে না, এই লেবারের বেতনটা কি হবে না, শ্রমিকের বেতনটা ইনপুট হিসেবে কনসিডার করবে না। এখন কেন তারা উপকরণকে, কিছু কিছু উপকরণকে তারা উপকরণ হিসেবে কনসিডার করবে না? কারণ হলো তারা ওইসব জিনিসগুলোর উপর কেনার সময় যে ভ্যাটটা আপনি দিচ্ছেন, সেই ভ্যাটটা বিক্রির সময় মাইনাস করতে দিবে না, সুবিধাটা নিতে দিবে না। কথা কি বুঝতে পারছি স্যার? যেমন আপনি একটা মেশিন, একটা বিল্ডিং বানাইছেন, বিল্ডিং এর যে ডেপ্রিসিয়েশন, বিল্ডিং বানানোর সময় যে খরচ হয়েছে, ওই কেনার সময়, বানানোর সময় যে খরচ হয়েছে, সেটার উপর যে ভ্যাটটা দিচ্ছেন আপনি, যেমন আপনি রড কিনছেন, সিমেন্ট কিনছেন, সেটা ভ্যাট দিচ্ছেন, এই যে ভ্যাটটা, সেই ভ্যাটটা তারা কি করবে, আপনি প্রোডাক্ট বিক্রি করার উপর সময় যে ভ্যাট, সেই ভ্যাট থেকে ইনপুট ভ্যাট হিসেবে এটা বাদ দিতে দিবে না। তাহলে কিছু কিছু, কেন এটা আলাদা করছে? তারা কিছু কিছু উপকরণের উপর আপনাকে কিনার উপর যে ভ্যাটটা ইনপুট ভ্যাট, সেই ভ্যাটটা বেনিফিট নিতে দিবে না, এই জন্য এটাকে আলাদা করছে। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ইনপুট বলতে কি বোঝায় এবং কোন কোন জিনিসগুলো ইনপুটের মধ্যে আসবে না, এটা মনে রাখতে, পরীক্ষা আসতে পারে যে এই ইনপুট ট্যাক্স হিসেবে এই সে এটা কিনেছিল, এইটা ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারবে কিনা। এই দেখেন, তাহলে আমরা কেনার সময় যেসব জিনিসগুলো ইনপুট হিসেবে তারা কনসিডার করবে, সেটার উপর যে ট্যাক্সটা পেমেন্ট করেছি আমরা কেনার সময়, সেটাকে বলে ইনপুট ট্যাক্স। সেটাকে কি বলে? ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স। বাংলায় বলে উপকরণ কর। বাংলায় কি বলে? উপকরণ কর। উপকরণ কর। অ্যাকসেপ্ট, উপকরণের মধ্যে, করের মধ্যে কি আসবে না? অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স। আমরা গত ক্লাসে বলেছিলাম অ্যাডভান্স ট্যাক্স কোনো ট্যাক্স না, রাইট? মনে আছে কিনা স্যার? জি স্যার। ওকে। এবার আমরা যখন একটা ফিনিশ গুড বিক্রি করবো, বা যে কোনো গুডস আমি যখন বিক্রি করি, একটা গুডস কিনলাম, তারপর আমি বিক্রি করছি, আমি বিক্রি করার সময় যে ট্যাক্সটা দিতে হয় সেটাকে কি বলে? আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স। আর ট্যাক্স ফ্র্যাকশন কি? ট্যাক্স ফ্র্যাকশন হচ্ছে যে কনসিডারেশন, যেটা যেমন 115 টাকা হচ্ছে কনসিডারেশন, 100 টাকা হচ্ছে ভ্যালু অফ সাপ্লাই, তাহলে কনসিডারেশন থেকে ভ্যাটের অ্যামাউন্টটা বের করলে যে যা আসে সেটাকে আমরা ট্যাক্সের অ্যামাউন্টটা, সেটাকে কি বলে? ট্যাক্স ফ্র্যাকশন। সহজভাবে যদি বলি, কনসিডারেশন থেকে ভ্যালু অফ সাপ্লাই বাদ দিলে ট্যাক্স ফ্র্যাকশন পাওয়া যায়, রাইট স্যার? আচ্ছা, এখন ভ্যাট আইনে ট্যাক্স পিরিয়ড বলেছে, কর মেয়াদ, ট্যাক্স পিরিয়ড। ট্যাক্স পিরিয়ড
আগে ছিল 2 ধরনের, এখন হয়ে গেছে 3 ধরনের। কত ধরনের? 3 ধরনের। 3 ধরনের। 3 ধরনের। যারা ভ্যাটের রেজিস্ট্রেশন নেয়, যেসব প্রতিষ্ঠান ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায়, তাদের রিটার্ন সাবমিট করতে হয় প্রত্যেক মাস শেষ হওয়ার পর পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে। তাহলে তাদের জন্য ট্যাক্স পিরিয়ড হচ্ছে এক একটা মান্থ। তাহলে যারা ভ্যাট রেজিস্টার, তাদের জন্য ট্যাক্স পিরিয়ড কি হবে? এক একটা ক্যালেন্ডার মান্থ। মনে থাকবে স্যার? জি স্যার। তাহলে যারা ভ্যাট সাপ্লিমেন্টের ডিউটি দিচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাট সাপ্লিমেন্টের ডিউটি দিচ্ছে, তারা হচ্ছে এক একটা মাস হচ্ছে তাদের জন্য ক্যালেন্ডার মান্থ, হচ্ছে তাদের জন্য ট্যাক্স পিরিয়ড। আর যারা টার্ন ওভার ট্যাক্সের আওতায়, ওই 4% মনে আছে টার্ন ওভার ট্যাক্স, তারা হচ্ছে প্রতি 3 মাস পর পর রিটার্ন দিবে, এটা কোয়ার্টারলি। তাহলে এক একটা কোয়ার্টার হচ্ছে তাদের জন্য ট্যাক্স পিরিয়ড। কোয়ার্টারটা কি হবে? 30শে মার্চ, 30শে জুন, 30শে সেপ্টেম্বর। তার মানে জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর। এই 4টা কোয়ার্টার হচ্ছে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স পিরিয়ড। পরীক্ষা যদি আসে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স পিরিয়ড কি, আনসার কি হবে? কোয়ার্টারলি। কোয়ার্টারলি। এখন কোয়ার্টার কি হবে? নিচে লিখলো যে কোয়ার্টার এন্ডেড ফেব্রুয়ারি, কোয়ার্টার এন্ডেড মার্চ, কোয়ার্টার এন্ডেড জুন, কোয়ার্টার এন্ডেড সেপ্টেম্বর, কোয়ার্টার এন্ডেড ডিসেম্বর। কোনটা সঠিক বা কোনটা ভুল বলুন তো? স্যার কোয়ার্টার এন্ডেড ফেব্রুয়ারি ভুল। ফুল স্যার বাকি সবগুলো ঠিক আছে, রাইট? তাহলে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এইভাবে হবে। আমার অন্য কোনো এন্ডেড কোয়ার্টার হলে হবে না, আমার মন মতো হইলে হবে না। ক্লিয়ার? দুইটা বুঝলাম। তাহলে এই যে দেখেন, যারা ভ্যাট সাপ্লিমেন্টারি ডিউটির আওতায় ভ্যাট রেজিস্টার্ড, তাদের ক্ষেত্রে হচ্ছে মান্থ। মান্থ হচ্ছে এক একটা ক্যালেন্ডার মান্থ। কিন্তু বলছে যে যারা এই ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় আছে, তাদের মধ্যে থেকে 3 ধরনের প্রতিষ্ঠান। কয় ধরনের প্রতিষ্ঠান? 3 ধরনের স্যার। 3 ধরনের। 3 ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হইতে পারে। তাদের ক্ষেত্রে নির্মাণ সংস্থা, মানে কনস্ট্রাকশন বিজনেস যারা করে, রাইট? যোগানদার, প্রকিউরমেন্ট প্রোভাইডার, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্সি। তাহলে কনস্ট্রাকশন বিজনেস যারা করে, প্রকিউরমেন্ট প্রোভাইডার অথবা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং, এই 3 ধরনের বিজনেস যারা করে, তাদের ক্ষেত্রে প্রতি 6 মাস পর পর হবে ক্যালেন্ডার। তাদের জন্য কি ট্যাক্স পিরিয়ড। তাহলে বছরে 2 বার। তাদের জন্য ট্যাক্স পিরিয়ড বছরে কয়বার? 2 বার। 2 বার। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে 6 মাস হচ্ছে তাদের জন্য কি ট্যাক্স পিরিয়ড। কয় মাস? 6 মাস। 6 মাস। 6 মাস। জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর। তবে এখানে আরেকটা শর্ত ডিসেম্বর। আছে। শর্তটা হলো এই 3 ধরনের প্রতিষ্ঠানের মধ্যে, এদের মধ্যে কেউ যদি উইথহোল্ডিং এন্টিটি হয়, কেউ যদি কি হয়, উইথহোল্ডিং এন্টিটি হয়, তাহলে তার ক্ষেত্রে এই 6 মাস হবে না, তার ক্ষেত্রে আবার ওই মান্থটা হবে। কেন? তাহলে ওই উইথহোল্ডিং এন্টিটি কারা? যাদের ক্ষেত্রে বলা আছে যে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাক্ট করার জন্য যাদেরকে অথরিটি দেওয়া আছে, তাদেরকে বলছে উইথহোল্ডিং এন্টিটি। কথা কি বুঝতে পেরেছি স্যার? একটা আওয়াজ দেন। তাহলে স্যার কাইন্ডলি যাদেরকে আরেকবার গভর্নমেন্ট বলবেন। স্যার এটা যাদেরকে একটু গভর্নমেন্ট কাইন্ডলি আরেকবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে, দেওয়া যাবে স্যার? যাদেরকে গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছে যে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যখনই কাউকে পেমেন্ট করবা, পেমেন্ট করার সময় তার কাছ থেকে ভ্যাটটা কালেক্ট করে গভর্নমেন্টকে জমা দিবা। এই ধরনের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় উইথহোল্ডিং এন্টিটি। কি বলা হয়? উৎসে কর্তন সত্তা, উৎসে কর্তনকারী সত্তা বলা উইথহোল্ডিং এন্টিটি বলা হয়। ট্যাক্স ডিডাক্টেড সোর্স এন্টিটি, রাইট? এদের দায়িত্ব হচ্ছে তারা সোর্সে ট্যাক্স ভ্যাটটা কেটে রাখবে। এখন যদি মনে করেন একটা কনস্ট্রাকশন বিজনেস, এটা একটা প্রপার্টিশিপ হইতে পারে, একটা পার্টনারশিপ হইতে পারে, একটা কোম্পানি হইতে পারে না স্যার? কনস্ট্রাকশন বিজনেস হইতে পারে কিনা? জি স্যার। জি স্যার হতে পারে। কিন্তু উইথহোল্ডিং এন্টিটির যে ডেফিনিশন, সেখানে প্রপার্টিশিপ, পার্টনারশিপ উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়ে না। কোম্পানি হলে উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়ে। আর প্রপার্টিশিপ বা পার্টনারশিপ হইলে সেক্ষেত্রে সিলিং আছে, ওই 10 কোটি টাকার উপর টার্নওভার হইলে সেক্ষেত্রে। তাহলে নরমালি যদি আমার হচ্ছে এটা 5 কোটি টাকা বা 6 কোটি টাকা টার্নওভার, তাহলে কি ওই কনস্ট্রাকশন বিজনেস একটা প্রপার্টিশিপ ফার্ম, সে কি উইথহোল্ডিং এন্টিটি স্যার? না স্যার। না। তাহলে তার ক্ষেত্রে 6 মাস হচ্ছে ট্যাক্স পিরিয়ড, 6 মাস হচ্ছে ট্যাক্স পিরিয়ড। আর যদি এমন হয় যে কনস্ট্রাকশন বিজনেস যেটা, সেটা একটা কোম্পানি, তাহলে কোম্পানি হলে সে অবশ্যই কি উইথহোল্ডিং এন্টিটি।
তাহলে সে কনস্ট্রাকশন বিজনেস করতেছে এবং সে উইথহোল্ডিং এন্টিটি, যেহেতু সে উইথহোল্ডিং এন্টিটি তাহলে তার জন্য ট্যাক্স পিরিয়ড 6 মান্থ হবে না, তার জন্য ওই নরমাল 1 মান্থ। কথা কি বুঝতে পেরেছি? পারি নাই? জি স্যার। জি এই স্যার। এই 3 ধরনের বিজনেস হইলে দেখতে হবে যে সে কি উইথহোল্ডিং এন্টিটি কিনা। যদি উইথহোল্ডিং এন্টিটি হয় তাহলে তার জন্য মান্থলি হবে ট্যাক্স পিরিয়ড, আর যদি উইথহোল্ডিং এন্টিটি না হয় তাহলে তার জন্য 6 মান্থ হবে ট্যাক্স পিরিয়ড। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। এই যে সে আপনার ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় পড়বে না ট্যাক্সের রেজিস্ট্রেশনের আওতায় পড়বে, সরি টার্নওভার ট্যাক্সের আওতায় পড়বে, এইটা বোঝার জন্য টার্নওভার উপর নির্ভর করে। কিসের উপর? ওই প্রতিষ্ঠানের টার্নওভার কত। যদি কোনো প্রতিষ্ঠানের ইকোনমিক অ্যাক্টিভিটি সাপ্লাই করে যদি তার কি টার্নওভার সাপ্লাই করে যে টাকা আসে ভ্যালু অফ সাপ্লাই, সেই ভ্যালু অফ সাপ্লাইটা যদি কি হয় 12 মাসের সাপ্লাইটা যদি 30 লাখ টাকার উপরে হয়, কত টাকার উপরে হয়? 30 লাখ। 30 লাখ টাকার উপরে হয় আর 50 লাখ টাকার মধ্যে হয়, 30 লাখ টাকার উপরে 50 লাখ টাকার মধ্যে হয়, তাহলে তাকে টার্নওভার ট্যাক্স অ্যানালিসমেন্ট নিতে হবে। তাহলে কি করতে হবে তাকে? 30 লাখ টাকার টার্নওভার উপরে আর 50 লাখ টাকার নিচে স্যার। 50 লাখ টাকার মধ্যে, নিচে 50 লাখ টাকা পর্যন্ত আর কি। 30 লাখ টাকার উপরে আর 50 লাখ টাকা পর্যন্ত, এর মধ্যে যদি তার সেলস তার টার্নওভারটা থাকে তাহলে তাকে ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া লাগবে না, তাকে টার্নওভার অ্যানালিসমেন্ট নিলেই চলবে। ওকে। আর যদি তার টার্নওভারটা 50 লাখ টাকার উপরে, কত টাকার উপরে? 50 লাখ। 50 লাখের উপরে তার টার্নওভারটা যদি 12 মাসে 50 লাখ টাকার উপরে চলে যায় তাহলে তাকে ভ্যাটের রেজিস্ট্রেশন দেখলে বুঝবো যে ভ্যাট রেজিস্ট্রেশন দেখলে কি বুঝবো? ভ্যাট। আর অ্যানালিসমেন্ট দেখলে কি বুঝবো? টার্নওভার ট্যাক্স। তাহলে Turnover। টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধন নিতে গেলে সেটা হচ্ছে অ্যানালিসমেন্ট, আর ভ্যাটের আওতায় রেজিস্ট্রেশন নিবন্ধন নিতে গেলে সেটাকে বলে রেজিস্ট্রেশন। কথা কি বুঝতে পারছি? তাহলে কারা টার্নওভার আওতায় অ্যানালিসমেন্ট নিবে? যাদের টার্নওভার 30 লাখ টাকার উপরে 50 লাখ টাকা পর্যন্ত, রাইট? আর যাদের টার্নওভার Right। 50 লাখ টাকার উপরে চলে যাবে তাদের কি করতে হবে? রেজিস্ট্রেশন নিতে হবে স্যার। ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। কিসের রেজিস্ট্রেশন নিতে হবে? ভ্যাটের। ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে 50 এর উপরে গেলে ভ্যাটের রেজিস্ট্রেশন, আর 30 এর উপরে 50 এর মধ্যে হলে টার্নওভার ট্যাক্সের অ্যানালিসমেন্ট, আর যদি 30 লাখ টাকার নিচে হয় তাহলে কি হবে? ট্যাক্সের রেজিস্ট্রেশন নিতে হবে। কোনো কিছুই লাগবে না। 30 এর নিচে হলে কি কোনো কিছুই 30 এর নিচে নিলে লাগবে লাগবে না। না। হ্যাঁ। 30 এর উপরে প্লাস 50 লাখ টাকা পর্যন্ত হলে টার্নওভার, আর 50 লাখ টাকার উপরে গেলে কি ট্যাক্স রেজিস্ট্রেশন। ভ্যাটের রেজিস্ট্রেশন। এখন বলছে যে এই যে টার্নওভার ক্যালকুলেশনটা যে করব, কত টাকা তার টার্নওভার হয়েছে, সেই ক্যালকুলেশন করার সময় কয়েকটা জিনিস বাদ দিতে হবে, কয়েকটা জিনিস বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হবে। যেমন সে যদি যে বিক্রিটা করলো, সেলসটা করলো, সেটার ভিতরে যদি কোনো এক্সাম্পটেড সেলস থাকে, তার মানে যেসব গুডস সাপ্লাই করলে, যেসব সাপ্লাই করলে এটার উপর ভ্যাট হবে না, এক্সাম্পটেড সাপ্লাই, সেগুলা তার এই টার্নওভার ক্যালকুলেশন থেকে বাদ দিতে হবে। তাহলে তার যদি 5 কোটি টাকা সেল হয়, এখান থেকে যদি 1 কোটি টাকার এক্সাম্পটেড সেল থাকে তাহলে 5 কোটি থেকে 1 কোটি বাদ দিয়ে দিব, রাইট স্যার? জি স্যার। এখন এটার ভিতরে যদি তার কোনো অ্যাসেট বিক্রি করে কোনো টাকা হয়, তাহলে সেই অ্যাসেট বিক্রি করার টাকাটা তার, এটা অ্যাসেট বিক্রি করা কি তার বিজনেস স্যার? না স্যার। না স্যার। তাহলে ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করলে সেটা তার বিজনেস না, সেজন্য ক্যাপিটাল অ্যাসেট বিক্রির টাকাটা তার টার্নওভার ক্যালকুলেশনে আসবে না। তাহলে এটা মাইনাস করতে, মনে করেন 5 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা এক্সাম্পটেড সেলস বাদ গেল, 3 কোটি টাকা কি চলে গেল? ক্যাপিটাল সেল অ্যাসেট বিক্রি করে চলে গেল, তাহলে 4 কোটি বাদ গেল, আর থাকলো কত? 1 কোটি। তাহলে এটা তার জন্য কি নিতে হবে এখন? 1 কোটি টাকা কি 50 লাখ টাকার উপরে না নিচে? স্যার তো রেজিস্ট্রেশন লাগবে। তাহলে তার ভ্যাট উপরে রেজিস্ট্রেশন স্যার। লাগবে। এখন যদি বলি যে না, সে এই যত টাকা তার টোটাল টার্নওভার ছিল তার থেকে এক্সাম্পটেড সাপ্লাই, ক্যাপিটাল মেশিনারি বাদ দেওয়ার পর 40 লাখ টাকা দাঁড়াইছে। কত দাঁড়াইছে? 40 লাখ টাকার উপরে স্যার। 40 লাখ টাকা হয়েছে তার টার্নওভার এর ভ্যালু। তাহলে তাকে কি টার্নওভার ট্যাক্স অ্যানালিসমেন্ট নিতে হবে নাকি ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে? টার্নওভার স্যার, টার্নওভার এইভাবে এগুলো পরীক্ষা আসবে। তাহলে পরীক্ষায় ম্যাথ আসলে করা যাবে স্যার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন মনে করেন আপনি
বিক্রি করেছেন, একটা সেলস করেছেন জানুয়ারি মাসে 10 লাখ টাকা সেলস করেছেন। অনেক সময় এমন হয় না যে সেলস করার পর আবার পরবর্তীতে সেখান থেকে একটা পোর্শন সেলস রিটার্ন আসে, কোয়ালিটির কারণে হোক বা ড্যামেজের কারণে, কোনো কারণে স্যার আসে কিনা? জি স্যার। জি স্যার আসে। এখন মনে করেন আপনি জানুয়ারি মাসে 10 লাখ টাকা সেলস করছেন, সাথে 1,50,000 টাকা ভ্যাট যোগ করে 11,50,000 টাকা আপনি কনসিডারেশন সেল করেছেন, ভ্যাট সহ বিক্রি করেছেন। 1,50,000 ভ্যাট ছাড়া হচ্ছে 10 লাখ। ওকে, এখন ফেব্রুয়ারি মাসে দেখা গেল যে ওই 10 লাখ থেকে 2 লাখ টাকার প্রোডাক্ট আপনাকে ফেরত দিয়ে দিয়েছে, তাহলে আপনার সেলস কি 10 লাখ আছে না এখন 2 লাখ কমে 8 লাখ হয়ে গেছে? 8 লাখ হয়ে স্যার, গিয়েছে স্যার। 8 লাখ হয়ে গেছে। তো আপনি তো জানুয়ারি মাসে সেলস এর এন্ট্রি দিয়েছেন, এটার উপর ভ্যাট জমা দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে গিয়ে 2 লাখ টাকা রিটার্ন আসছে, তাহলে কি এখন জানুয়ারি মাসের সেলস এর এন্ট্রি কি আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। না তাহলে স্যার। কি করতে হবে? আগের এন্ট্রিটা আগের মতো থাকবে, এখন আপনি একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নেবেন, সেলস কমাবেন, রাইট স্যার? Yes, sir. তাহলে 2 লাখ টাকা সেলস আগে ছিল, সেলস ক্রেডিট 10 লাখ টাকা, এখন 2 লাখ টাকা সেলস ডেবিট করে কাস্টমারকে ক্রেডিট করে দিবেন, রাইট? তাহলে 2 লাখ টাকা আপনার সেলস কমে যাবে। আমি কি কোনো সমস্যা? না স্যার। ওকে, তাহলে 10 লাখ টাকার থেকে 2 লাখ টাকা ফেরত আসছে, তাহলে 10 লাখ টাকা সেলস এর মতো থাকলো, পরের মাসে 2 লাখ টাকা সেলস ফেরত দিলে তাহলে কি হবে? 10 লাখ থেকে 2 লাখ মাইনাস হলে কত হবে? তাহলে আপনার নেট সেলস কত হলো? 8 lakh. 8 লাখ 8 লাখ টাকা। তাহলে আমরা কি করলাম? 10 লাখ টাকা সেলস করলাম, রিয়েল সেলস 8 লাখ টাকা, এটাতে আনতে গিয়ে আমরা কি করলাম? 2 লাখ টাকার একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, রাইট স্যার? Yes, জি sir. স্যার তাহলে এখান থেকে কি বুঝলাম? আমরা যদি কোনো একটা ট্রানজাকশন করি, পরবর্তীতে যদি ওই ট্রানজাকশনের এগেইনস্টে কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে সেই পরিবর্তনটাকে আমরা এন্ট্রি দেওয়ার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেই, তাহলে সেটাকে আমরা বলি যেই ঘটনার কারণে প্রথম শুরুর যে ঘটনা, যে ট্রানজাকশন ছিল সেটা ওই জায়গায় থাকে না, পরিবর্তন হয়ে যায়। যেই ঘটনার কারণে মূল ঘটনাটা পরিবর্তন, যেমন 2 লাখ টাকার মাল ফেরত আসছে, এই ঘটনার কারণে 10 লাখ টাকা সেলস এখন 8 লাখ টাকা চলে আসছে, তাহলে মূল ঘটনা কি ঠিক আছে না পরিবর্তন হয়ে গেছে স্যার? পরিবর্তন হয়ে গেছে। তাহলে যেই ঘটনার কারণে অরিজিনাল ট্রানজাকশনটা পরিবর্তন হয়ে যায়, সেই ঘটনাকে বলে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট। সেটাকে কি বলে? অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট। আর এই অ্যাডজাস্টমেন্টের কারণে যদি ভ্যাটের লায়াবিলিটি বাড়ে, তাহলে সেটাকে বলবো আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর যদি ভ্যাটের লায়াবিলিটি কমে, তাহলে আমরা কি বলবো? ডিক্রিজিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন মনে করেন আপনার সেলস কমেছে 2 লাখ, তাহলে আপনি তো 10 লাখ টাকা যখন সেলস করছেন 1.5 লাখ টাকা ভ্যাট দিচ্ছেন, এখন 8 লাখ টাকা সেলস হলে 15% ভ্যাট হলে কত হয়? 1,20,000 টাকা। তাহলে কি ভ্যাট বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে সেলস রিটার্ন হইলে এটা একটা অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট, এটার কারণে ভ্যাট লায়াবিলিটি কমতেছে, তাহলে আমরা এটাকে কি বলবো? এটার কারণে কি হবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে না ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তাহলে যেই ঘটনার কারণে ভ্যাট লায়াবিলিটি কমবে, যে অ্যাডজাস্টমেন্টের কারণে ভ্যাট লায়াবিলিটি কমবে, সেটাকে আমরা বলবো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। যেই অ্যাডজাস্টমেন্টের কারণে ভ্যাট লায়াবিলিটি বাড়বে, সেটাকে আমরা কি বলবো? ইনক্রিজিং। এইটুক বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। নাই। আচ্ছা, আমরা ঢাকা শহরে এমন কোন কি দোকান দেখি যেখানে সেকেন্ড হ্যান্ড গুডস বিক্রি করে? হ্যাঁ স্যার। যেমন সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করছে, সেকেন্ড হ্যান্ড ফার্নিচার বিক্রি করছে, সেকেন্ড হ্যান্ড সাইকেল বিক্রি করছে, বিভিন্ন জিনিস বিক্রি করছে, রাইট স্যার? জি 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 আমরা স্যার। সেকেন্ড হ্যান্ড গুডস বলতে যা বুঝি ভ্যাট আইনে তাই বলছে, শুধু কিছু ব্যতিক্রম আছে। কি আছে? শুধু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? বলছে যে কিছু দামি পাথর এবং মেটালকে সেকেন্ড হ্যান্ড গুডস বলবে না। কোনগুলা? সেগুলো হচ্ছে যেমন গোল্ড, সিলভার, প্লাটিনাম, এই ধরনের মেটাল, আর ডায়মন্ড, রুবি, ইমারেল্ড এবং সাফায়ার, এই ধরনের পাথর। তাহলে এই দামি মেটাল এবং পাথরগুলা ছাড়া বাকি সব ধরনের গুডস, যেটাকে আমরা সেকেন্ড হ্যান্ড গুডস হিসেবে বুঝি, একবার কিনলাম, আমি কিনলাম, কিনে আরেকজনের কাছে বিক্রি করলাম, এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, রাইট? তাহলে গুডস, গোল্ড যদি আপনি বিক্রি করেন, স্বর্ণ যতবার বিক্রি করবেন, 100 জনের হাত বদল হয়েছে, তাও এটা সেকেন্ড হ্যান্ড বলা যাবে না। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ভ্যাট জি স্যার। আইনে
গোল্ড সিলভার প্লাটিনাম এটা 1000 বার হাত বদল হইলেও সেটাকে সেকেন্ড হ্যান্ড গুডস বলবে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এই যে একটু আগে আমরা দেখছিলাম যে উইথহোল্ডিং এন্টিটি বলতে কি বোঝায়। এই যে উইথহোল্ডিং বলতে সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স দ্বারা এনজিও গুলা, তারপর হচ্ছে সোশ্যাল অফেয়ার সমবায় মন্ত্রণালয় থেকে যারা রেজিস্টার্ড দিচ্ছে এমন প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছে সেকেন্ডারি এবং তার অ্যাবভ, তার মানে প্রি এবং প্রি প্রাইমারি, প্রাইমারি এবং প্রি প্রাইমারি এই দুইটা বাদ দিয়ে সেকেন্ডারি থেকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, উপর দিকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়বে, কোম্পানি হলে উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়বে। আর এখানে একটা জিনিস বাকি থাকবে, আদার্স। আদার্স এর মধ্যে টার্নওভার কতর উপর হইলে হবে? স্যার 50 লাখ above, টার্নওভার অ্যাবভ 50 lakhs, 50 লাখ স্যার। অ্যাবভ 10 crore কি? 10 স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, 50 লাখ তো হইলো স্যার ভ্যাট এর রেজিস্ট্রেশন। এটা হলো আপনি আরেকজনের কাছ থেকে ভ্যাট কেটে রাখবেন কিনা। আপনি মনে করেন কারো কাছ থেকে সাপ্লাই নিছেন, সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় একসঙ্গে ভ্যাটটা কেটে রাখতে হবে, সেটার ক্ষেত্রে বলছে যদি মনে করেন আপনি প্রপার্টিশিপ হন, পার্টনারশিপ হন, এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে টার্নওভার যদি 10 কোটি টাকার কি হয় বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়বেন। নইলে আপনি মনে করেন আপনি প্রপার্টিশিপ পান, আপনার 9 কোটি টাকা টার্নওভার, তাহলে আপনি উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়বেন না। কথা কি বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার স্যার। withholding স্যার, entity একটা প্রশ্ন করতে হলে তো মান্থলি পেমেন্ট করা লাগবে, তাই তো স্যার? বুঝি নাই? উইথহোল্ডিং এন্টিটি হলে যে স্যার মান্থলি পেমেন্ট করা লাগবে। ঘোড়ার ডিম করা লাগবে। উইথহোল্ডিং স্যার, এন্টিটি একটা প্রশ্ন বারবার করি স্যার। বলতেছে যে সাপ্লায়ারকে আপনি পেমেন্ট করার সময় তাকে ভ্যাট সহ পেমেন্ট না করে তার কাছ থেকে ভ্যাটটা কেটে রাখবেন, এটা আপনার কাজ। আমি কি একবারও বলছি যে মান্থলি পেমেন্ট করতে কিছু বলছি স্যার? না স্যার। তাহলে উল্টাপাল্টা বুঝে উল্টাপাল্টা কথা কেন বলি? যেটা সহজ ভাবে বলতেছি, উইথহোল্ড করা মানে কি? আরেকজনের কাছ থেকে টাকা কেটে রাখা। কার পক্ষ হয়ে কেটে রাখতেছেন? সরকারের পক্ষ হয়ে কেটে রাখতেছেন, উইথহোল্ড করতেছেন, জমা রাখতেছেন। এটা আপনার নিজের টাকা না। আপনি গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্টের ভ্যাটের টাকা সাপ্লায়ারকে পেমেন্ট না করে আপনি কেটে রেখে পরবর্তীতে গভর্নমেন্টকে পেমেন্ট করবেন। কথা কি বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। উইথহোল্ড করা মানে কি? আপনি গভর্নমেন্টের পক্ষ হয়ে ভ্যাটের টাকাটা সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় ভ্যাটের টাকাটা কেটে রাখছেন, তার মানে আপনি গভর্নমেন্টের পক্ষ হয়ে টাকাটা উইথহোল্ড করে রাখছেন, ধরে রাখছেন। কথা কি বুঝতে পারছি? পরবর্তীতে স্যার। আপনি কি করবেন? গভর্নমেন্টকে টাকাটা পেমেন্ট করে দিবেন। কিভাবে পেমেন্ট করতে হবে সেটা আমরা আলাদা ক্লাসে, অন্য একটা ক্লাসে পড়বো। কখন পেমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে সেটা পরের ব্যাপার। আপাতত যে শব্দ বলি, যেটুক বলি, এইটুক বুঝাটাই জরুরি। এর বাইরে বুঝলে বিপদ আছে। ঠিক আছে? স্যার, মাধ্যমিক এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কি ভ্যাট কাটতে হয়, বা ওদের প্রসেসিং গুলোর মধ্যে কি ভ্যাটের কোনো ইস্যু আছে না? দেখি আমার কথা বাংলা সোজা বুঝেন না একটু জটিল করে বুঝেন স্যার? আমি বলছি যে সেকেন্ডারি থেকে অ্যাবভ উপরে যারা আছে তাদের ক্ষেত্রে তারা যে কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় 100 ভ্যাট কাটতে হবে। তাহলে প্রাইমারির ক্ষেত্রে কাটতে হবে বলছি? বলেন, বলছি কিনা? না স্যার, বলেন না, জাস্ট বলি জানার নাই। জন্য আর কি। জানার জন্য তো এটাই তো ক্লিয়ার বললাম যে প্রাইমারি এবং প্রি প্রাইমারির ক্ষেত্রে তারা উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়বে না, তাদের 100 ভ্যাট কাটতে হবে না। এটা আলাদা করে তো বলা দরকার, এটা তো বলছি অলরেডি। তাহলে প্রি প্রাইমারি এবং প্রাইমারি এইসব প্রতিষ্ঠান অন্য কাউকে পেমেন্ট করার সময় 100 ভ্যাট কাটতে হবে না। কথা কি মাথায় ঢুকছে না ঢোকে নাই? ওকে, আচ্ছা। এখন বাংলাদেশে কি এমন কোন প্রতিষ্ঠান আছে যাদের একের অধিক অনেকগুলো জায়গায় অফিস আছে, শোরুম আছে এরকম? জি স্যার আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। একটা এক্সাম্পল দেন। স্যার আরং। আলং আছে, ওয়ালটন আছে, বিভিন্ন ধরনের র্যাঙ্কস আছে, রাইট? জি স্যার। এলজি, বাটারফ্লাই, বিভিন্ন ধরনের আছে, ট্রান্সকম আছে। এগুলোর ক্ষেত্রে কি হয়? তারা কোম্পানি একটা, তাদের বিজনেস প্লেস অনেকগুলা, রাইট? বিজনেস প্লেস অনেকগুলা। এখন বলছে যে যদি কারো একের অধিক বিজনেস প্লেস থাকে, সেগুলোর ক্ষেত্রে আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস সাপ্লাই দিলে এবং তারা যদি বুকস অফ অ্যাকাউন্টস কি করে সেন্ট্রালি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে, তাহলে তাদের ক্ষেত্রে তাদের 100টা বিজনেস প্লেস হইলেও 100টা ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া লাগবে না। তারা সেন্ট্রালি একটা রেজিস্ট্রেশন নিলেও হবে।
তাহলে যাদের একের অধিক বিজনেস প্লেস আছে তারা সিমিলার এবং কি আইডেন্টিক্যাল গুড সাপ্লাই করে, এবং অ্যাকাউন্টসটা তারা কি করে সেন্ট্রালি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে, তাহলে তারা কি করতে পারবে সবগুলো বিজনেসের জন্য প্লেসের জন্য আলাদা করে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে না, একটা রেজিস্ট্রেশন নিলে হবে, সেটাকে বলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার। এখন যদি এমন হয় আরং তার 100টা শোরুম আছে, 100টা শোরুমের অ্যাকাউন্টস আলাদা করে 100টা আলাদা আলাদা করে মেনটেন করে, সেন্ট্রালি মেনটেন করে না, তাহলে আরং একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিলে হবে না, তার 100টা ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া লাগবে, 100টা আউটলেটের জন্য 100টা রেজিস্ট্রেশন নিতে হবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে ক্রেডিট নোট কি? বিক্রয় ফেরত হলে কি হয়? সেলস রিটার্ন হলে ক্রেডিট নোট হয়। ক্রেডিট নোট হলে কি হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, তাই না? ভ্যাট লায়াবিলিটি কমবে। আর এখানে বলছে পেনাল্টি বলতে কি বোঝায়? পেনাল্টি বলতে বোঝায় ভ্যাট অফিসার আপনাকে যত ধরনের মনিটারি পেনাল্টি করবে সেগুলোকে বুঝাবে, এক্সেপ্ট বাট ডাজ নট ইনক্লুড, এটা মনে রাখতে, বাট ডাজ নট ইনক্লুড ফাইন ইম্পোজ বাই কোড অফ ল। তাহলে কোনো ভ্যাট অফিসার যদি আপনাকে কোনো পেনাল্টি চার্জ করে মনিটারি, সেটা হচ্ছে পেনাল্টি। কিন্তু যদি কোনো কোড আপনাকে ফাইন পেনাল্টি দেয় বা ফাইন দেয়, সেটা আপনার পেনাল্টির মধ্যে পড়বে না, কারণ সেটা কি কোড হচ্ছে বিচার করে হচ্ছে অপরাধের, অফেন্সের, আর ভ্যাট অফিসার বিচার করছে কি এটা হচ্ছে আপনার ইরেগুলারিটিস করছেন, আপনি নিয়ম মানেন নাই, এটা হচ্ছে ইরেগুলারিটিস, এটার উপর পেনাল্টি দিচ্ছে। কিন্তু যদি আপনি ফ্রড করেন, ঠিক আছে, আপনার ফেক ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইউজ করেন, তাহলে এগুলো হচ্ছে অফেন্স হবে, অপরাধ হবে। অপরাধ হলে এটা ফৌজদারি আইন অনুযায়ী হয়, এবং অপরাধের জন্য যে ফাইন হয় সেটাকে পেনাল্টির মধ্যে ধরবে না। ফাইন আলাদা জিনিস, ফাইন হচ্ছে জরিমানা যেটা অপরাধের জন্য হয়, আর অপরাধের উপর যে জরিমানা হয় সেটা ট্যাক্সও অ্যালাউ করে না, ইনকাম ট্যাক্সও খরচ হিসেবে কি করে না, অ্যালাউ করে না, তাই না? আর ডেবিট নোট কি? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা কি করি, যে ডকুমেন্টের মাধ্যমে আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেই সেটাকে ডেবিট নোট বলে, আর যেটার মাধ্যমে আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেই সেটাকে ক্রেডিট নোট বলে। এখন মনে করেন ক্রেডিট নোট হলো কি, আমি একটা এক্সাম্পল দিলাম যে সেলস রিটার্ন হয়েছে, সেটা ক্রেডিট নোট। এখন এমন হইতে পারে যে আপনি ইনভয়েস করার সময় আপনি 1000 পিসের ইনভয়েস করছেন, আসলে সাপ্লাই দিছিলেন 1100 পিস সাপ্লাই দিচ্ছেন, তাহলে আপনি 100 পিস কম ইনভয়েস করছেন, তাহলে আপনার সেলসটা কি পরবর্তীতে কি বাড়বে না কমবে স্যার? রিয়েল সেলসটা কি বাড়বে না? এইটা বাড়ানোর জন্য আপনি তখন ডেবিট নোট করবেন। সেলস বাড়ানোর জন্য কি করলেন? ডেবিট নোট করবেন। তখন সেলস বাড়লে ভ্যাট বাড়বে, তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? এর বাইরে বলছে যে ফেয়ার মার্কেট ভ্যালু, এটা আমরা নরমালি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যেভাবে ফেয়ার মার্কেট ভ্যালু জানি এখানেও তাই, এখানে কোনো ব্যতিক্রম নাই। আর 10 নম্বর নিচের দিকে যদি আমরা খেয়াল করি, বলছে যে প্রগ্রেসিভ বা পিরিয়ডিক সাপ্লাই। এটার এক্সাম্পলটা হচ্ছে যেমন আপনাদের বাসায় ইলেকট্রিসিটি সাপ্লাই আছে সবার নাকি? কারেন্ট সাপ্লাই আছে না স্যার? গ্যাস, কারেন্ট, পানি আছে তো নাকি? জি জি স্যার। স্যার। ওকে, এখন বলতো যে আপনার বাসায় পানির সাপ্লাইটা এটা কি 2 দিন পর পর এসে পানি দিয়ে যায়, নাকি কন্টিনিউয়াস প্রতি মুহূর্তে আপনি পানি পাচ্ছেন? কন্টিনিউয়াস স্যার। যেটা এরকম কন্টিনিউয়াস, যে সার্ভিসটা আপনার কন্টিনিউয়াস চলে, কোনো ব্রেক নাই, সেটাকে বলে প্রগ্রেসিভ সাপ্লাই। সেটাকে কি বলে? প্রোগ্রেসিভ সাপ্লাই। প্রোগ্রেসিভ স্যার। আর যেই সাপ্লাইটা একটা নির্দিষ্ট সময় পর পর হয় সেটাকে বলে পিরিয়ডিক সাপ্লাই। যেমন আপনি যদি আপনার কোন সাপ্লায়ারকে, যারা আপনাদের অফিসের মনে করেন আপনি যারা ক্লিনিং সার্ভিস দেয়, তাদেরকে বলছেন তুমি সপ্তাহে একদিন এসে এসে ক্লিনিং করে দিয়ে যাবা, সে কি কন্টিনিউয়াস ক্লিনিং করছে নাকি একটা 7 দিন পর পর এসে ক্লিনিং করছে? 7 দিন পর পর এসেছে। 7 দিন পর পর বের করুন। তাহলে একটা পিরিয়ড পর পর সাপ্লাইটা দিচ্ছে, 7 দিন পর পর সাপ্লাই সে ক্লিন করছে, কিন্তু এটার ইনভয়েসটা করছে মাস শেষে একবার, রাইট? কি করছে? জি স্যার। মাস শেষে একবার স্যার। তাহলে এই যে সে একটা নির্দিষ্ট সময় পর পর একটা সাপ্লাই দিচ্ছে, এটাকে বলে পিরিয়ডিক সাপ্লাই। আর আরো এক্সাম্পল হইতে পারে, যেমন আপনি ইএমআই সিস্টেমে কোনো জিনিস কিনেছেন, এখন তো ইনস্টলমেন্ট আকারে জিনিস কিনা যায়, কিনা যায় না স্যার? ইএমআই সিস্টেমে। জি স্যার। এখন আপনি মনে করেন একটা ফ্রিজ কিনছেন সিঙ্গার থেকে,
ফ্রিজের দাম হচ্ছে 1,20,000 টাকা, আপনি 12টা ইনস্টলমেন্টে 10,000 করে এটার পেমেন্ট দেন, রাইট? তাহলে এই যে সিঙ্গার আপনার কাছে ফ্রিজটা বিক্রি করলো, তারা এটা 1,20,000 টাকা একবারে সেলস দেখাইতে পারবে না। তাদেরকে কি করতে হবে? ওই 10,000 করে যখন আপনি আপনাকে একটা ইনভয়েস করে, প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য তারা একটা ইনভয়েস করবে, সেটা আপনি এই যখন ইনভয়েস করে আপনি পেমেন্ট দিবেন, ওই প্রত্যেকটা আলাদা আলাদা ইনভয়েসের সময় তার কি হবে? সেলস ট্রিট হবে। তাহলে 10,000 করে 12 বার সেলস ট্রিট হয়ে তার 1,20,000 টাকা সেলস টোটাল হবে। লিজের ক্ষেত্রে সেম। তাহলে যেটা একটা নির্দিষ্ট সময় পর পর সাপ্লাই হয় সেটাকে বলে পিরিয়ডিক সাপ্লাই, আর যেটা কন্টিনিউয়াস সাপ্লাই হয় সেটাকে বলে কি? প্রগ্রেসিভ সাপ্লাই। এখানে বলছে যে ভ্যাট আইনে বিভিন্ন জায়গায় ভ্যালু শব্দটা পাবেন। ভ্যালু মানে মূল্য। মূল্য দেখলেই বুঝবেন যে এটা ভ্যালু অফ সাপ্লাই, সরবরাহ মূল্য। মূল্য আর সরবরাহ মূল্য একই কথা, ক্লিয়ার? তাহলে ভ্যাট আইনে যত জায়গায় শুধু মূল্য লেখা আছে সেটাকে আমরা কি মূল্য বুঝবো? ভ্যালু অফ সাপ্লাই স্যার। সরবরাহ মূল্য বুঝবো, ভ্যালু অফ সাপ্লাই বুঝবো, এটাকে আমরা কনসিডারেশন বুঝবো না, ক্লিয়ার? জি স্যার। তাহলে ভ্যালু মানে হচ্ছে ভ্যালু অফ সাপ্লাই, দ্যাট মিন্স হচ্ছে সকল প্রকার ট্যাক্স ব্যতীত মূল্য, রাইট? ওকে, এরপর বলছে যে ইম্পোর্টের ক্ষেত্রে ট্যাক্সেবল ভ্যালু কিভাবে ডিটারমিনেশন করে, এটা এখানে ডেফিনিশন দিছে। এটা বলছে যে কাস্টম যেভাবে ভ্যালুয়েশন করে সেই ক্ষেত্রে কাস্টম ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি করলে যা আসে তার উপর সেটা হলো তার ভ্যালু অফ সাপ্লাই, এটার উপর ভ্যাট ক্যালকুলেশন হবে। এটার উপর কি ক্যালকুলেশন হবে? এটা আমরা একটা ম্যাথ দিয়ে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইম্পোর্ট স্টেজে কিভাবে ডিউটি ক্যালকুলেশন হয়, ভ্যাট ক্যালকুলেশন হয়, ট্যাক্স ক্যালকুলেশন সবগুলো আমরা দেখবো, ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে যে ট্যাক্সেবল ভ্যালু সাপ্লাই কিভাবে ক্যালকুলেশন করা হয়। এটা বলছে যে আমরা যেই এই দেখেন বলছে কনসিডারেশন থেকে যদি আমরা কি বাদ দেই, ট্যাক্স ফ্র্যাকশন বাদ দেই, কনসিডারেশন থেকে কি বাদ দেই? তাহলে কনসিডারেশন হচ্ছে 115 টাকা, ট্যাক্স ফ্র্যাকশন হচ্ছে 15 টাকা। 115 থেকে 15 টাকা বাদ দিলে কি থাকে স্যার? 100 টাকা থাকে, রাইট? 100 টাকাকে আমরা কি বলি? স্যার ভ্যালু ভ্যালু অফ সাপ্লাই। কি বলি? ভ্যালু অফ সাপ্লাই, ভ্যালু অফ সাপ্লাই। সরবরাহ মূল্য। তাহলে আমরা ট্যাক্স ব্যতীত মূল্য যেটা, সেটার উপর সেটাকে আমরা ভ্যালু অফ সাপ্লাই বলবো, সেটার উপর ভ্যাট ক্যালকুলেশন করবো, রাইট? আর যদি আমাদেরকে ভ্যাট সহ সবকিছু সহ মূল্য দেওয়া থাকে, সেখান থেকে আমরা কনসিডারেশন থেকে আমরা কি বাদ দিব? ট্যাক্স ফ্র্যাকশন বাদ দিয়ে তারপর ভ্যালু অফ সাপ্লাই বের করব। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আজকের আলোচনা ছিল এটুকু পর্যন্ত, আমরা ডেফিনিশনটা কমপ্লিট করলাম। এখন আপনারা আপনাদের ম্যানুয়ালে গিয়ে বাসায় যেটা করবেন, ম্যানুয়ালে যেসব ডেফিনিশন আছে সেই ডেফিনিশন গুলা আমি যে বুঝিয়ে দিয়েছি এখন এগুলো পড়বেন, দেখবেন যে ডেফিনিশন গুলো আপনার জন্য কি অনেক সহজ হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না, মনে থাকবে, ক্লিয়ার স্যার? জি স্যার। নেক্সট ক্লাসে আমরা অ্যাসেসমেন্ট, অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন, দেন কাস্টম ডিউটি ক্যালকুলেশন, এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে, ক্লিয়ার? জি, কেউ কিছু বলতেছিলেন? স্যার আমাদের আইটির পিডিএফ গুলো দিলে খুব ভালো হতো। বুঝি নাই। আইটি সাবজেক্টের পিডিএফ দিতে চেয়েছিলেন, সেই পিডিএফ গুলো দিলে খুব ভালো হতো। আইটি কখন কত হইলো সাবজেক্ট? প্রথম ক্লাসে বলছিলেন স্যার যদি কারো লাগে আইটি সাবজেক্টের যে পিডিএফ গুলো। এটা তো মনে হয় অন্য সেশনে অন্য কাউকে বলছিলেন, এই সেশন তো এরকম কোনো কথা হয় নাই, হয়েছে কারোর সাথে স্যার? না না স্যার। স্যার। তাহলে না স্যার, এখানে হয়নি স্যার। আমার তো বয়স এখনো 90 পার হয় নাই যে আমি ভুলে যাবো, তাই না স্যার? গত সেশনে, গত ব্যাচে কথা হয়েছিল পড়ানোর একটা গ্যাপে, যেদিন একটু সময় পেয়েছিলাম, কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, পড়াশোনার ব্যাপারে, তখন বলছিলাম। এই সেশনে আমি ক্লিয়ার মনে আছে গত ক্লাসে এরকম কোনো কিছু আলোচনা করি না, রাইট স্যার? জি স্যার। হঠাৎ হঠাৎ এমন এমন কথা বলে আমাকে বিপদে ফেলানোর কোনো দরকার আছে স্যার? না স্যার। ওকে, অসুবিধা নাই। যিনি কোশ্চেন করছেন বলছেন, উনি কি আমার গত সেশনে ক্লাস করছিলেন স্যার? জি স্যার। গত সেশনে ক্লাস করছেন, আবার এবারও ক্লাস করছেন, ঘটনা কি?
স্যার বলছিলেন যে যারা আইটি তে পাশ করেনি আইটি যদি কোনো সেটা হেল্প বুঝলাম, লাগে। আমার কথা হলো যে আপনি যদি গত ব্যাচে ক্লাস করে থাকেন তাহলে এই ব্যাচে আবার ক্লাস কেন করতেছেন, সেটা হলো আমার জানার বিষয়। স্যার গত ব্যাচে না, আমি আপনার ফার্স্ট ক্লাসের এই ব্যাচের ফার্স্ট ক্লাসে ক্লাস করছি। আল্লাহ জানে, তারা বলো কি বলে আমি জানি না, যাই হোক অসুবিধা নাই, আমরা হেল্প করবো, কোনো অসুবিধা নাই। আমরা যেটা করব ওই সিএল এর দেখা যায় যে অনেকে আইটিতে পাস করতে একটু সমস্যা হয়, কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিব, 15টা চ্যাপ্টার আছে, 15টা ম্যাটেরিয়ালস, ওইগুলো পড়লেই পাস হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের ইমেইলে আমরা পাঠাই দিব। ওকে স্যার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। যিনি যিনি ইস্যুটা enough, sir. আনছেন ওনাকে ধন্যবাদ, কিন্তু এটা চাওয়ার জন্য, কিন্তু গত ক্লাসে এটা নিয়ে কোনো আলোচনা করে নাই, এটা হলো মূল কথা, ঠিক আছে? আইটির কি স্যার ওই 15টা হচ্ছে স্লাইড পড়লেই এনাফ স্যার? 15টা চ্যাপ্টারের পিডিএফ আছে, ওই পিডিএফটা ম্যাটেরিয়াল গুলো পড়লেই ওটা দিয়েই পাস করবেন, কোনো টেনশন নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। এটা আমি আমার ফার্মের স্টুডেন্টদেরকে, আমার যেহেতু আজকে একটু সময় আছে বলি, আমি তো প্র্যাকটিস আছে অনেক বছর ধরে। আমি আগে রহমান মোস্তফা আলমের পার্টনারশিপে ছিলাম দীর্ঘদিন, 7 বছর। পরবর্তীতে গত 2 বছর আগে নিজে নতুন একটা ফার্ম শুরু করেছি। আমার এখানে যেটা হয়, স্যার আপনার ফার্মটা কোথায় স্যার? কাকরাইলে, কাকরাইলে আমার ফার্ম, লিটল ফ্লাওয়ার স্কুলের জাস্ট অপোজিটে বিল্ডিংটা, মেইন রোডে। হ্যাঁ, আমার ফার্মে যেটা হয়, স্টুডেন্টদের পড়াশোনার পরিবেশটা এনশিওর করা হয় এবং তাদেরকে রেগুলার অফিসে পড়ানো হয়। প্লাস হচ্ছে এই যে আমার এই আপনাদের আইসিবির এই ক্লাসের বাইরে আমার এই যেমন একাডেমি একটা আছে, সেখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, সিএল এর প্রফেশনাল লেভেলের বিভিন্ন সাবজেক্টের কোচিং হয়। আমার ফার্মের স্টুডেন্টদেরকে সেখানে আমরা ফ্রি অফ কস্টে সেই সব ক্লাসগুলোতে জয়েন করার সুযোগ দেই। এতে কি হয়, তারা দ্রুত পাস করে, কাজের কোয়ালিটি বাড়ে। হ্যাঁ, সেজন্য তো দেখা গেলো যে আমি আইটি পড়াই না, কারণ দেখেছি ছেলেরা বলতেছে স্যার আমাদের তো আইটি পড়তে সমস্যা হচ্ছে, পাস করতেছি না। তখন আমি যিনি আইটি পড়ায়, ভালো পড়ায় এমন একজন টিচারের সাথে কথা বলে ওনার কাছ থেকে ওই ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করছি। এরপর যতজনকে দিয়েছি সবাই বলেছে স্যার আমি এটা পড়ে পাস করছি, ঠিক আছে? ওই হিসেবে আইটি ম্যাটেরিয়ালসটা আমার কাছে কালেকশনে থাকা আর কি। তো রমজানে কথাবার্তা একটু বলতে কষ্ট হয়, অসুবিধা নাই। নেক্সটে যখন সময় হবে ক্লাসের গ্যাপে, পরবর্তীতে আমরা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা সিএ প্রফেশনে কিভাবে আগাবেন ওগুলো নিয়ে পরে আমরা গাইডলাইন দিব, আলাপ করব, ঠিক আছে স্যার? রমজানে বেশি কথা বলতে কষ্ট হয়। আজকের পড়াশোনা রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও না বোঝার মতো থাকে, আমরা ডিসকাস করতে পারি। আছে কি কারো কোনো প্রবলেম? না স্যার। নাই, ওকে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই 2টা ক্লাসে যা যা শিখেছেন এইটা দিয়ে আপনারা ম্যানুয়ালটা ব্যাটের পোর্শনটুকু একটু দেখবেন, প্রথম 15-20 পৃষ্ঠা দেখবেন যে ম্যাক্সিমাম জিনিস আপনার কি হয়ে গেছে, স্যার ম্যানুয়ালের হয়ে কত গেছে। কত চ্যাপ্টার? হ্যাঁ চ্যাপ্টার 23 কি স্যার? ম্যানুয়ালের কি চ্যাপ্টার হ্যাঁ, চ্যাপ্টার 23 স্যার? 23, চ্যাপ্টার 23, ওকে রাইট। স্যার। ওইটার মধ্যে দেখবেন যে প্রথম 15-20 পৃষ্ঠা আপনার পড়া হয়ে গেছে অলরেডি, ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা জি ম্যাথ স্যার। করব, ম্যাট্রিশন করব। এই 4-5টা ক্লাস হয়ে যাওয়ার পর আপনাদের 70% এর উপরে কভার হয়ে যাবে। বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে আপনার পাস তো আসবেই, আপনি একটু অনেক ভালো বুঝবেন, পরের লেভেলে প্রফেশনাল লেভেলেরও এক্সাম আপনার সহজ হয়ে যাবে। কিন্তু ম্যানুয়াল, শুধু ম্যানুয়াল পড়লে হবে না, ম্যানুয়ালের সাথে এইভাবে গোছায় যদি আপনাকে কেউ না দেয়, তাহলে ভ্যাট আপনি যতই পড়েন না কেন, ম্যানুয়াল পড়েন না কেন, আপনার শিক্ষার মধ্যে অনেক গ্যাপ থাকবে। শুধু ভ্যাট না, ট্যাক্সের ক্ষেত্রে সেম। শুধু ম্যানুয়াল পড়ে হবে না, ম্যানুয়াল আপনাকে সঠিক জায়গায় পড়ে দিবেন, একটা জাস্টের মতো ওই কোশ্চেন আনসার দেয় পরীক্ষায়, আনসার করার মতো এরকম, কিন্তু এটা দিয়ে আপনার পূর্ণাঙ্গ কি হবে না, নলেজ গ্যাদারিংটা হবে না, এক্সপিরিয়েন্সটা হবে না। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। সেই জন্য এই ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে। আপনাদের ম্যানুয়ালের বাইরে এই যে দেখবেন আমি ভ্যাট পড়াচ্ছি, ম্যানুয়ালের বাইরে আমি আপনাকে 60%-এর মতো ম্যানুয়ালের বাইরে পড়াচ্ছি। ওইটার কারণে ম্যানুয়ালটা আপনার কাছে একদম
ইজি লাগবে এবং পরীক্ষা ইজিলি পাস করেন, বেসিক ঠিক থাকবে, পরীক্ষা পাস করতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ওই বেসিকটা ঠিক করে না দিতাম, আমি ম্যানুয়াল 10 বার পরেও পরীক্ষা পাস করতে কষ্ট হয়ে যেত। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো আমরা একটু বাসায় যেহেতু ছুটি পাচ্ছেন ঈদের, এইগুলা বাসায় একটু পড়বেন, তাহলে পরবর্তী যখন আমরা ক্লাস করব সেই জিনিসগুলো আপনাদের সহজ হয়ে যাবে। ওকে, স্যার পরবর্তী স্যার ক্লাসটা আপনার আমাদের কবে ফার্মে কি নাগাদ হতে পারে? এইটা তো আইসিবি বলতে পারে, এটা তো আমি বলতে পারবো না। আইসিবি আমাকে কমিউনিকেট করে আমার কোন দিন ক্লাস সেদিন আমি জয়েন করি। আপনাদের কোন দিন ক্লাস হবে অবশ্যই আপনার 23 তারিখের আগে না, 24 তারিখ থেকে হবে। 23 তারিখ পর্যন্ত সরকারি ছুটি, 24 তারিখের আগে ক্লাস হবে না, 24 তারিখ থেকে ক্লাস হবে। ঠিক আছে? আরেকটা কোশ্চেন করি, এটা স্যার স্যার আপনি আপনার মানে আপনাকে কথা বলতে জানি না, মানে রেকর্ডিং এর বিষয়ে ক্লাস রেকর্ডিং এর বিষয়ে হ্যাঁ, যে রেকর্ডিংটা যেটা হয় যে ক্লাস হচ্ছে এটা রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, এটা আইসিবি রেকর্ডিং হওয়ার পর এখান থেকে আবার ওই দেখা যায় যে কিছু কথাবার্তা থাকে যেগুলা প্রয়োজন নাই বা ক্লাস শুরুতে সময় লাগছে বা ব্রেকের, ওগুলা কেটে তারা ম্যাটেরিয়ালটা রেডি করার পর আপনাদেরকে ওটা তারা শেয়ার করে দিবে। ঠিক আছে? দেখবেন 7-8 দিন 10 দিন পরে ওগুলা তারা শেয়ার করে দিবে। আপনাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করে দেওয়া হয়েছে তাদেরকে ইনফর্ম করবে। আপনাদের কি গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপে? জি স্যার। জি স্যার। ওই গ্রুপে আপনি আপডেট পেয়ে যাবেন এবং আপনাদেরকে ম্যাটেরিয়ালগুলো শেয়ার করে দিবে। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। আরেকটা বুদ্ধি দিতে পারি, যারা পড়তে চান অ্যাডভান্স, এই ঈদের ছুটিটা কাজে লাগাইতে চান, তাদের জন্য উপদেশ, তারা ওই ফেসবুক ইয়েতে কি বলে আপনার ইউটিউবে গিয়ে, কোথায় ইউটিউবে গিয়ে সার্চ দিবেন আইসিবি ট্যাক্স ক্লাস এমনি যেমন এফসিএ, তাহলে ওখানে অনেকগুলো ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন। তারপর ট্যাক্স ক্লাস, ভ্যাটের ক্লাস এবং ট্যাক্সের ক্লাস পাবেন, বিজনেস ল পাবেন। এই তিনটা জিনিস আপনারা আমার ফেসবুকে ইউটিউবে আপনারা ভিডিও পাবেন, যেগুলো আমার পাবলিশ করা না, বিভিন্ন ক্লাসের এটা আইসিবি থেকে দিয়েছে বিভিন্ন স্টুডেন্ট, এগুলা বিভিন্ন সময়ে ইউটিউবে আপলোড করেছে, আমি একটাও করিনি। ঠিক আছে? এগুলো বিভিন্ন জনে আমার ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলা ইউটিউবে দিয়েছে। আপনারা যারা পড়তে চান তারা বিজনেস লটা, তারপর ইনকাম ট্যাক্স এবং ভ্যাট, এই তিনটা পার্ট আপনারা ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ দিলে ওই রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে জি, আর কারো কোনো কিছু বলা আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন, একটু স্যার জোরে বলেন। আমাদের নেক্সট সেশনের পরীক্ষা স্যার মে 2 তারিখ থেকে স্যার, কিন্তু স্যার আমাদের যেটা বর্তমান সেশন ক্লাস শুরু হয়েছে স্যার, এটা তো স্যার মে পুরো মাস 29 তারিখ পর্যন্ত মনে হয় লাগবে। তাহলে স্যার আমরা যারা 26তম ব্যাচের আছে তারা কি মেয়ের পরীক্ষাটা স্যার সিলেবাস কি স্যার কমপ্লিট হয়ে পরীক্ষা দিতে পারবো, নাকি স্যার এটা পরীক্ষা স্যার কিরকম হবে স্যার বুঝতেছি না স্যার। এটা হলো গিয়া যে আসলে আপনাদের পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট হওয়াটা টাফ। যারা নিজে থেকে একটু অ্যাডভান্স থাকবেন তাদের হয়তো পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যাবে, কিন্তু নর্মাল ক্লাস হয়ে একদম পরীক্ষার প্রিপারেশন হওয়াটা একটু টাফ। তারপরে আমাকে রিকোয়েস্ট করেছে যে যাতে যদি কেউ ট্যাক্স পরীক্ষা দিতে চায় আমি যাতে আপনাদেরকে ওইভাবে একটু তৈরি করে দেয় যে এই সময়ের মধ্যে ক্লাসগুলো দিয়ে যাতে পরীক্ষা পাস করার মতো একটা অবস্থা হয়ে যায়। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার, আমরা তো ফর্ম ফিল আপ করেছি ট্যাক্সের জন্য। যারা ট্যাক্সের জন্য ফর্ম ফিল আপ করেছেন, এই ভ্যাটের এটা দিয়ে আপনাদের এখানে 40-45 চলে আসবে। আর আমি যেটা করব, ওই কাস্টমস এর ম্যাটেরিয়ালসটা এই আজকে কালকে ইনশাল্লাহ আপনাদেরকে ইমেল করে দিব। তাহলে কাস্টমস এর ওই ম্যাটেরিয়ালসটা আপনারা আপনাদের ম্যানুয়ালে যে কাস্টমস এর ম্যাটেরিয়ালসটা আছে, সেই ম্যাটেরিয়ালসটা আছে হচ্ছে বাংলায়। কিসে আছে? ম্যাক্সিমাম অংশ আছে বাংলায়, অল্প কিছু অংশ আছে ইংলিশে। ওইটার ইংলিশ ভার্সনটা আমি আপনাদেরকে ইমেলে দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। এবং সাথে আরেকটা জিনিস মনে করাই দিব, কাস্টমস থেকে অনেক বেশি লোড নেওয়ার দরকার নাই। ওই 5-6 নাম্বারের জন্য আপনি ওইখানে অনেক সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আমি যে ম্যাটেরিয়ালসটা দিব সেখানে কিছু কালার করা আছে, হলুদ কালার। কি কালার করা আছে? ইয়েলো কালার করা আছে। ওই ম্যাটেরিয়ালসটার ইয়েলো কালার যেগুলো আছে সেগুলাই শুধু দেখবেন। ওকে? জি স্যার। তাহলে কাস্টমসের এখানে 4-5 নাম্বার যা আসে এটা আপনারা আনসার করতে পারবেন। এর বেশি সময় নষ্ট করার এখানে দরকার নাই। কিন্তু ভ্যাটের 40-45 এর মধ্যে 40-40 টাকা পাইতে হবে। তাহলে ইনকাম ট্যাক্সের
আপনার ইন্ডিভিজুয়াল আর কোম্পানির ম্যাথ আছে, ওইগুলা দিলে আপনার 70-80 চলে আসে, তো পাস না করার কোনো কারণ থাকে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। যেমন এই ভ্যাটটা হওয়ার পরে যদি আমি 4টা ক্লাস পাই, 4টা ক্লাস পাইলে ওই 4টা ক্লাস ভ্যাটের বাইরে 4টা ক্লাস পাই, সেখানে যেটা হয় যে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির ম্যাথ গুলা কমপ্লিট করে দেওয়া যায়, এতে আপনার ট্যাক্সের পাস করাটা সিকিউর হয়ে যায়, পাস করাটা নিশ্চিত হয়ে যায় যদি ক্লাসটা কেউ ফলো করে। ওকে, এখন এবার কতটুকু সময় পাওয়া যাবে এটা হলো বোঝার বিষয় আর কি। তো আপনারা যারা অ্যাডভান্স করতে চান তাদের জন্য বুদ্ধি হচ্ছে, আপনারা কি করবেন, যারা পরীক্ষা দিবেন এবার তারা ওই যে ইউটিউবে গিয়ে আমার ট্যাক্স ক্লাস এবং ভ্যাটের ক্লাস সার্চ দিবেন, পেয়ে যাবেন, ওগুলো রেকর্ডেড আছে, ওগুলো পড়বেন। তাহলে হবে কি আপনার আগে গেলেন। আপনাদের ট্যাক্স পোর্শনটুকু যিনি পড়াবেন উনি পড়াতে দেরি হইলেও বা কমপ্লিট করতে না পারলেও আপনি অ্যাডভান্স হয়ে যাবেন। ওকে, কোশ্চেন গুলো কি পাওয়া যাবে কিনা, লাস্ট ইয়ারের কোশ্চেন বা কোশ্চেনের ধরন? লাস্ট ইয়ারের কোশ্চেন আইসিবি পাবলিশ করে না, এটা বিভিন্ন জায়গায় আপনি নীলক্ষেতে গেলে কোশ্চেন ব্যাংক পাবেন, সেখান থেকে কিনে পড়ে ফেলবেন। ঠিক আছে স্যার? আর কারো কিছু বলার থাকলে কথা বলবো, নাহলে ক্লোজ করে দিব। আর কারো কিছু বলার আছে? কত স্যার? 50, কোশ্চেন 50। প্যাটার্নটা একটু আমাকে আইডিয়া। জি বলেন। কোশ্চেন স্যার, কোশ্চেন প্যাটার্নটা মানে আমাদের কি স্যার সবগুলোই এমসিকিউ থাকবে নাকি শর্ট কোশ্চেনও থাকবে? ওইখানে এমসিকিউ থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ছোট ছোট ম্যাথ থাকে, ট্রু ফলস থাকে। ঠিক আছে, আপনারা নীলক্ষেত থেকে ওই ট্যাক্সের কোশ্চেন ব্যাংক নিয়ে নিবেন, হয়ে গেল। আর ওই যারা পরীক্ষায় পাস নিশ্চিত করতে চান, পড়াশোনার পাশাপাশি তারা বারবার পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিস করতে পারছে পরীক্ষা দেওয়াটা। তো সেটার জন্য অনলাইনে 2-1টা সাইট আছে যেখানে অনলাইনে পরীক্ষা দেওয়া যায়, সেখানে 500 টাকা ফি দিলেই পরীক্ষার আগ পর্যন্ত যতবার ক্লিক ততবার একই সাবজেক্টে বা একই চ্যাপ্টারে পরীক্ষা দেওয়া যায়, দিয়ে দিয়ে নিজেকে প্রিপেয়ার করে ফেলবেন। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এরকম কোন সাইট কি আপনাদের জানা মতে স্যার আছে? সাইটগুলোর নাম কি একটু বলা যাবে? সাইট গুলোর নাম তো 2-3টা আছে, তার মধ্যে আমার স্টুডেন্টরা আমাকে যেটা বারবার বলে 2-1টা সাইটের কথা, একটা সাইট আমি আপনাদেরকে নাম দিতে পারি, যেটা আমার স্টুডেন্টরা ফলো করে পাস করে দেখেছি আমি। ওরা ভালো বলেছে আর কি, ওইটা আমি একটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এটা হলো ইনফরমালি। ওকে, ইনফরমালি ওরা মনে হয় 500 টাকা ফি নেয়, নিলে পরীক্ষার আগ পর্যন্ত যতবার খুশি এক্সামের আগ পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারেন। ওকে, তো আপনাদের ইয়েতে কি বলে চ্যাট বক্সে যদি আমি এখানে চ্যাট বক্সে সবাই একটু চ্যাট বক্সে খেয়াল করেন, আমি দিয়ে দিচ্ছি, তো ওইটা আপনারা সবাই কপি করে নিন। পেয়েছেন স্যার? জি স্যার পেয়েছি। হ্যাঁ, ওইটা একটু কপি করে নেন, কারণ আমরা যদি ক্লাসটা ক্লোজ করে দিই তাহলে আর পাবেন না। থ্যাংক ইউ স্যার। তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে, আপনার যে পড়াশোনাটা করছেন এটা সঠিক রাস্তা আছেন কিনা, আপনি সঠিক বুঝছেন কিনা, জানার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা এটা বোঝা যাবে। এই জন্য বারবার পরীক্ষা দিতে হবে। এখানে অনলাইনে বিভিন্ন সব সাবজেক্টে পরীক্ষা দেওয়া যায়, প্রতি সাবজেক্টের জন্য 500 টাকা করে ওরা নেয়। ওটার সাথে আমার কোনো রিলেশন নাই, আমি আমার স্টুডেন্টের কাছ থেকে জানি, যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। আর ঈদ জার্নিতে ওই অস্থিরতা করে বিপদে পড়ার কোনো দরকার নাই, সেফলি জার্নি করবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।